হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমাদের কালকে থার্ড শিফটের যে টোটাল যা সায়েন্স আছে, ঠিক আছে, তার উপর বেস করে যে এক্সপেক্টেড কোশ্চেন্স সেটা আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে, এই ভিডিওতেই। কালকে ক্লাস দিতে পারিনি, কালকে তোমরা জানো যে তার আগের দিন সকালবেলার দিকে আমার কাঁধে একটা চোট পেয়েছিলাম। তো সেই রেসপেক্টে আমার কালকে একটা চেক আপ ছিল, সেই জন্য আমার সারাদিন ওখানেই কেটে গেছে। ফলে বাড়ি যখন আসি তখন অনেকটাই তোমাদের লেট হয়ে গেছে, যে কারণে ক্লাস দেওয়া যায়নি, ঠিক আছে। তো আমি ওই জন্য সকালবেলা ক্লাস করে তোমাদের দিয়ে দিচ্ছি, যারা আছে তারা একবার রিভিশন যাতে দিয়ে যেতে পারো। কিছু কোশ্চেন্স আছে যেগুলো টোটালি নিউ টাইপ তোমাদের হয়েছে, যেগুলো এর আগে কখনো জিজ্ঞাসা করা হয়নি, ঠিক আছে। নর্মালি টাইপ তো ওকেই আছে, কিন্তু কিছু একটা দুটো টাইপ আছে যেগুলো মানে স্টুডেন্টরা বেশিরভাগ বলেছে, স্যার আপনার কাছে যা পড়েছি তার থেকে 23টা কোশ্চেন্স দ্রুত অ্যান্সার করা যাচ্ছে, 24 নম্বর কোশ্চেন্সে গেলে একটু সমস্যা হচ্ছে, সেটাকে ভেবে অ্যান্সার করা যাচ্ছে, কিন্তু 25তম কোশ্চেন্সটা ছেড়ে আসতে হচ্ছে। এর কারণ হচ্ছে কি, কোশ্চেন্সটাই নিউ টাইপ। তো আমি যখন চেক করলাম বিভিন্ন স্টুডেন্টের কথায়, তখন আমি দেখলাম যে এনসিইআরটি বহির্ভূত কোশ্চেন্স দু একটা ওর মধ্যে ঢোকানো হচ্ছে, যার ফলে কি হয়েছে, মানে কনসেপ্ট এনসিইআরটিতে আছে, কিন্তু যেটা পুট করা হচ্ছে, যেমন ধরো কেউ ধরো রিঅ্যাক্টিভিটি সিরিজের লাস্টে যেমন প্ল্যাটিনাম নেই, এবার তোমাকে যদি ভ্যাট করে প্ল্যাটিনাম দিয়ে দেওয়া হয় তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে। যেমন তোমরা জানো প্রথম স্টার্টিং আছে রিঅ্যাক্টিভিটি সিরিজ পটাশিয়াম দিয়ে, তার আগে কিন্তু রুবিডিয়াম হয়। এবার কেউ যদি রুবিডিয়ামটা না পড়ে যায়, ঠিক আছে, তখন তার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ধরো বাই চান্স পটাশিয়ামের আগে রুবিডিয়াম বলে কিছু দিয়ে দিল, তখন তোমার মনে হচ্ছে রুবিডিয়াম কোথায় বসে। দেখো পটাশিয়ামের আগেও কিন্তু রুবিডিয়াম থাকে, রুবিডিয়াম কিন্তু মোস্ট তোমাদের বলতে পারো যে রিঅ্যাক্টিভিটি সিরিজে মোর রিঅ্যাক্টিভ হচ্ছে রুবিডিয়াম। ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলো একটুখানি তোমাদের নজরে রাখতে হবে। কিছু কিছু জিনিস রিঅ্যাক্টিভিটি সিরিজ যেমন এনসিইআরটিতে আছে, কিন্তু রুবিডিয়ামের পার্টটা তো এনসিইআরটিতে নেই। অর্থাৎ কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে কম, কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজিতে বেশি। সেটা হচ্ছে ফিজিক্স টোটালি কনসেপচুয়াল, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট এবং ইনফরমেশান দুটোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। বায়োলজিতে ইনফরমেশান ইম্পর্ট্যান্ট অ্যাজ পার 9 অ্যান্ড 10th, যদি কারণ বায়োলজিতে কনসেপচুয়াল তেমন একটা নেই, শুধুমাত্র কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে। যাই হোক, চলো 9-10th লেভেলের কথা বলছি। তো হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস আর পারফর্মড বাই দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসিআর। তো আমরা জানি যে এসিআর এটা লিপিড সংশ্লেষে হেল্প করে, তো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি লিপিড সংশ্লেষ, ঠিক আছে। এগুলো এই কোশ্চেনগুলো তোমাদের এনসিইআরটিতে ডাইরেক্ট ডিটো কপি পেস্ট করা হয়েছে, সোজা কথা বলতে এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট মানে খুব একটা কঠিন নয়। নেক্সট চলো পরেরটাতে। এই ধরনের প্রশ্ন আমি আমার অফিসিয়াল মক টেস্টেও দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে তোমাদের বলছে যে গর্ভাবস্থায় ভ্রূণের বর্জ্য পদার্থ প্রধানত কোন গঠন দ্বারা বের হয়। তো আমরা জানি যে আমাদের মায়ের গর্ভে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণকে খাদ্যও দান করে, ইভেন তার থেকে রেচনও বার করে কে, অমরা বা প্লাসেন্টা, ঠিক আছে। এটা অমরা হবে, ঠিক আছে, অমরা বা প্লাসেন্টা। তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমাদের এ। ওকে, অ্যামনিওটিক থলি হচ্ছে এমন একটা থলি যার মধ্যে গর্ভে সন্তান অবস্থান করে, সে ওই থলিটা কি বলা হয়, অ্যামনিওটিক স্যাক, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এবং বাদ বাকি তোমাদের কিছু নেই, অ্যান্সার তোমাদের প্লাসেন্টাই হবে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাবো। একবার এনসিইআরটিতে কী আছে এবার একটু পরেই দিই তোমাদের। দেখো এই অংশে পরিষ্কার লেখা আছে, ভ্রূণ একটি বিশেষ কলার সাহায্যে মাতার রক্ত থেকে পুষ্টি পায়। এই বিশেষ কলাটিকে অমরা বলা হয়। যেমনটা বললাম যে অমরা কিন্তু শুধুমাত্র বর্জ্য পদার্থ বের করে তা নয়, প্লাসেন্টা বা অমরা কিন্তু তোমাদের মাতৃগর্ভ থেকে, অর্থাৎ মা থেকে যা পুষ্টি, মা যা খাচ্ছে সেটা গর্ভের শিশুর কাছে আসে রক্তের মাধ্যমে, সেটা কিন্তু কিসের মাধ্যমে আসে, ওই অমরার মাধ্যমেই আসে। সেই জন্য মায়ের হেলদি খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে এটি একটি চাকতির মতো গঠন যা জরায়ুর প্রাকারে প্রথিত থাকে, অর্থাৎ জরায়ুর প্রাকারের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। অমরাটি ভ্রূণের দিকের অংশের কলা ভিল্লি সমন্বিত হয়, অর্থাৎ ভ্রূণ যেদিকে থাকে সেদিকে অমরা যখন থাকে সেখানে ভিল্লি সমন্বিত হয়, ঠিক আছে, ভিল্লি সমন্বিত। তো যদি বলে যে অমরার কোন প্রান্তে ভিলাই থাকে, অ্যান্সার তোমাদের হবে কিন্তু ভ্রূণের দিকের অংশে। এটাও কিন্তু আমি আমাদের যে অফিসিয়াল মক টেস্ট ছিল তাতে আমি দিয়েছিলাম, কারণ এই টাইপের কোশ্চেন্সই পড়ছে। যে লাইনগুলোকে তোমরা মানে জাস্ট দেখে চলে যাও, ভাবো যে ওখানে দেখে কোনো প্রশ্ন নেই, সেই লাইনগুলোকে কিন্তু রেল টার্গেট করছে। এটা হচ্ছে রেলের নতুন টাইপ। নেক্সট হচ্ছে মাথার দিকের অংশের অমরাটি রক্তপূর্ণ স্থান থাকে যেগুলো ভিল্লিকে ঘিরে অবস্থান করে। নেক্সট বলছে এটি মাতার দেহ থেকে ভ্রূণে গ্লুকোজ ও অক্সিজেন বহনের জন্য একটি প্রশস্ত পৃষ্ঠতল গঠন করে। পৃষ্ঠতল শব্দের অর্থ হচ্ছে তোমাদের সারফেস এরিয়া, ঠিক আছে। মাতার দেহ থেকে ভ্রূণে যখন গ্লুকোজ এবং অক্সিজেন পরিবহন করে
তখন কি করে একটা প্রশস্ত মানে লেন্দি বা বলতে পারো পারভেটেড কি করে মানে চওড়া একটা সারফেস এরিয়া গঠন করে। বর্ধনশীল ভ্রূণে উৎপন্ন বর্জ্য পদার্থও কিন্তু অমরার মধ্য দিয়ে মাতার রক্তে স্থানান্তরিত হয়, অপসারিত হয়। ঠিক আছে, শিশু বিকাশ প্রায় 9 মাস ধরে চলে। আমি যেটা তোমাদের আগের দিন বলেছিলাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কেন ইজি, কেন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজি নয়। ঠিক আছে, সেই জন্যই যারা মানে অনুন্নত প্রাণী বা জীব তারা কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন প্রজননকে বাঁচে। ঠিক আছে, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু খারাপ পরিস্থিতিতেও চলতে পারে, যৌন জনন কিন্তু খারাপ পরিস্থিতিতে হয় না। ঠিক আছে, তো জরায়ুস্থিত পেশির ছন্দবদ্ধ সংকোচনের ফলেই শিশুর জন্ম হয়। এই যে পেশি বলেছে, জরায়ুস্থিত পেশি বলতে পারে কালকে প্রশ্ন দিয়ে, এই জরায়ুস্থিত পেশির নাম কি? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। অ্যান্সার হবে তোমাদের মায়োমেট্রিয়াম। জরায়ুর ওপরে 3টে লেয়ার থাকে, একদম ভেতরের লেয়ারটাকে এন্ডো বলা হয়, মাঝের লেয়ারটাকে মায়ো বলা হয়, আর ওপরের লেয়ারটাকে পেরি বলা হয়। মনে রাখবে বায়োলজিতে যখন তুমি পেরি শব্দটা পাবে না, তার মানে হচ্ছে উপরের লেয়ার, যেমন পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের উপরের লেয়ার। ঠিক আছে, এরকম কিছু কিছু টার্ম আছে, যেমন ফিলিয়াল তোমরা এতে পেয়েছিলে, কোথায়? কেমিস্ট্রিতে সাবানেতে পেয়েছিলে। ঠিক আছে, হাইড্রোফিলিক। ঠিক আছে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। ফিলিক শব্দের অর্থ হচ্ছে লাভিং, অর্থাৎ যে জলকে ভালোবাসে। হাইড্রো মানে জল, আর ফোবিক মানে হচ্ছে যে জলকে ভয় পায়। ফোবিয়া মানে হচ্ছে ভয় বা আতঙ্ক। ঠিক আছে, এগুলো ল্যাটিন টার্ম। এই টার্ম থেকে অনেক সময় কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজিতে নিয়ে নেওয়া হয়। বায়োলজিতে এরকম ফিলিক শব্দ অনেক জায়গায় আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে পেরি শব্দের অর্থ কিন্তু বাইরের দিক, আর এন্ডো শব্দের অর্থ ভেতরের দিক, এটা মনে রাখবে। ঠিক আছে, মাঝখানে থাকে মায়ো। চলো নেক্সট পরেরটাতে, পরের কোশ্চেন্সে যাবো আমরা। নেক্সট প্রশ্ন, 4 নিউটন বল প্রয়োগ হচ্ছে এবং কনসিস্টেন্ট বল প্রয়োগ হচ্ছে, কারণ ধ্রুব কথাটা লেখা আছে। ঠিক আছে, এবং 2 কেজি ভরের ওপর প্রয়োগ হচ্ছে এবং সেটা 5 সেকেন্ড ধরে প্রযোজ্য হচ্ছে। তোমাদের জিজ্ঞেস করেছে যে কি জিজ্ঞেস করেছে? বক্স ওকে, আচ্ছা এই নিচে লিখেছে যদি বাক্সটির প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড হয় তবে চূড়ান্ত বেগ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমাদের বলেছে চূড়ান্ত বেগ জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ভি জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের। ঠিক আছে, কী জিজ্ঞেস করা হয়েছে? ভি জিজ্ঞাসা করা হয়েছে। দেখো চূড়ান্ত বেগের যে ফর্মুলা হয় সেটা ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু তোমাদের এ। এই জায়গায় আমাদের ত্বরণ লাগে, ইউ লাগে, টি লাগে আর ভি লাগে, তবেই আমাদের ভি বেরোবে। এটা হচ্ছে চূড়ান্ত বেগ বার করার অ্যাকচুয়াল ফর্মুলা। এবার দেখো এখানে ফোর্স দেওয়া রয়েছে, ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি? ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে এ, এই যে এ, তার মানে আমাদের এখান থেকে এ বার করে নিতে বলেছে, কারণ দেখো এখানে কোথাও এ দেওয়া নেই, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে এ বার করে সেইটা আমাদের এখানে পুট করতে বলেছে। এই ব্যাপারগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে ইজি হবে। তাহলে ফোর্স আমাদের 4 নিউটন বলেছে, ভর আমাদের বলেছে 2 কেজি, তাহলে তোমাদের এ বার করতে বলেছে কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে, সেকেন্ড স্কোয়ার হবে, এই 2 দিয়ে এটাকে কাটলে। ঠিক আছে, এইটা এখানে পুট করো, ভি মাইনাস ইউ বাই টি, এইটা ইকুয়াল টু 2, এই যে এই 2 এখানে এসে বসলো, এই যে 2, এই 2 কিন্তু বসেছে, পয়েন্ট 2 ইউনিট, এখানকার 2 নয় কিন্তু, এই 2 এখানে এসে বসেছে, এখানে এখানে ত্বরণ আছে। এবার ইউ কি? ইউ কি দেখো তো একবার, ইউ আমাদের হচ্ছে 10, এই দেখো এখানে বলা রয়েছে প্রাথমিক বেগ, এইটা হচ্ছে ইউ, ইউ কত আমাদের 10, টি কত আমাদের? টি হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, এখানেই প্র্যাকটিস করে নাও, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের বার করতে বলেছে কত কী হবে। তো ভি ইকুয়ালটা আমরা কী পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, আর ওদিকে 10 এদিকে চলে আসছে, তো ভি ইকুয়ালটা আমাদের কী হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? যখন মনে রাখবে কোনো একটা জিনিস অমিট থাকবে তখন তাকে বার করার জন্য অন্য একটা প্রসেস দেওয়া থাকবে। আমি দেখতে পাচ্ছি ভি তো বার করতে হবে, ওটা তো দেওয়াই থাকবে না, ইউ আর টি দেওয়াই আছে, আর একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে কেজি। তো আমি ভাবলাম যে আমার তো ত্বরণ বার করতে হবে, ত্বরণ তো ফোর্স দিয়ে বেরোয়, ফোর্স ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তো এর উপর বেস করে আমাকে ত্বরণ বার করতে হলো, সেখান থেকে নিয়ে আসলো। এটা গুড কোশ্চেন। কী করছে রেল? কনসেপচুয়ালি নিউমেরিক্যালস দিচ্ছে, মানে তোমার যদি কনসেপ্ট না পাকড়া থাকে, তুমি জানো না যে ফোর্সের কনসেপ্ট কী, তুমি জানো না যে ত্বরণের সঙ্গে ফোর্সের রিলেশন কী, তুমি এখান থেকে অঙ্ক করতে পারবে না যতই তুমি প্র্যাকটিস করে যাও। তার মানে কি? তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি বারবার ওই জন্য যখন আমি পেড কোর্স পড়েছি বারবার, তখন আমি বারবার বলেছি যে কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখো। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে তোমাদের যতই তুমি এমসিকিউ প্র্যাকটিস করো না কেন, যতই তুমি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাও না কেন, প্রবলেম হচ্ছে। আর আজকে রিভিউটাই আমি তাই পাচ্ছি স্টুডেন্টের কাছ থেকে, যে স্যার আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে বলছেন, ওখানে গিয়ে দেখছি কনসেপ্টই কাজে লাগছে, কারণ তখন আর এমসিকিউ মনে থাকে না। তুমি কত প্র্যাকটিস করে যাও, কিচ্ছু মনে থাকবে না ওখানে। ওখানে গিয়ে যে কোশ্চেন্সটা তুমি সামনে থাকবে, সেই কোশ্চেন সম্পর্কে তোমার ব্রেন কনসেন্ট্রেটেড হয়ে যায়। ধরো তুমি 1, 2, 3, 4, 5 টাইম করে 50টা কোশ্চেন্স করে গেলে, কিন্তু তুমি যে কোশ্চেন্স পেয়েছো, তোমার কোশ্চেন্স ওখান থেকে, এই কনসেন্ট্রেশন থেকে কোশ্চেন্স বেরিয়ে এই জায়গায় চলে এলো, তখন এখানে যা দিচ্ছে সেই ডাটার উপর তোমার ব্রেন কাজ করবে। তখন যদি তোমার কনসেপ্ট হিট না করে না, তখন তুমি গন্ডগোলে পড়ে যাবে। বোঝাতে পারলো?
কী বললাম? আমি তো এরকম এত তোমাদের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করি না কেন? তাহলে আমি করতে পারছি কেন? কারণ কনসেপ্ট ক্লিয়ার আছে, কনসেপ্ট হচ্ছে কী এটা মনে রাখবে। নেক্সট পরেরটায় চলো। যেমন একটু আগে তোমাদের পেরিকার্ডিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম বললাম, আমাকে যে তিনটে অপশান দিয়ে দেয়, আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমার মনে নেই যে পেরি না মায়ো না মেট্রো, মানে তোমাদের ইয়ে, কিন্তু আমার তো এইটা মনে আছে যে মাঝখানে কোনো দিন পেরি আর এন্ডো আসতে পারে না, তাহলে মায়োই অ্যান্সার হবে। এইভাবে অ্যান্সার করা যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে গণ্ডগোলে তুমি পড়বেই না। প্রশ্ন কি বলেছে দেখো, যদি বৈদ্যুতিক শক্তি 840 ওয়াট হয়, তার মানে পাওয়ার দেওয়া রয়েছে, এখানে কিন্তু ওয়াট দেওয়া রয়েছে, শক্তি লেখা রয়েছে, তার মানে দ্যাট মিনস পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে? এরা এইটাই করে, গুগলও তাই করে, শক্তিকে পাওয়ার লেখে, কিন্তু এটা বোঝে না এটা ফিজিক্সের প্রশ্ন, শক্তিকে পাওয়ার লেখা যায়, ঠিক আছে? কিন্তু সেটা নর্মাল যখন আমরা ডে টু ডে লাইফে তখন লেখা যায়। যাই হোক, এবং ভোল্ট বলেছে এত, রোদের পরিমাণ কত, তো আমরা কী জানি? আমরা জানি ভি স্কোয়ার বাই আর, পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই হচ্ছে ফর্মুলা। তো ভি আমাদের কত বলেছে? 220 ইন্টু 220। সম্ভবত এই কোশ্চেন্সটা তোমাদের এক্সাম্পলারে আছে, ঠিক আছে? তোমাদের কী বার করতে বলেছে? আর বার করতে বলেছে, ভি স্কোয়ার বলে ডবল দিলাম, তো এই দুটো শূন্যের মধ্যে একটা শূন্য তো ডেফিনেটলি কাটছে, আর তোমাদের এটা 21 দিলে ভালো হতো, কেটে যেত, বাট যায়নি কারণ গন্ডগোল করে দিয়েছে। চলো আমরা এখানে করে নিই 11, এটা হচ্ছে তোমাদের 4 অ্যান্ড 2, ফার্দার আরও কাটবে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমাদের 11, এটা হচ্ছে আমাদের 2 অ্যান্ড 1। তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 বাই, এরম বিদঘুটে ভ্যালু, রোধের মান কত? আমার মনে হচ্ছে এটা 21 ছিল, ঠিক আছে? তাহলে এই 44 মনে হচ্ছে অ্যান্সার আসতে পারত, 21, 21ই হওয়ার কথা। যাই হোক, তো 11 ইন্টু 11, আচ্ছা উল্টে যাবে, সরি, ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের আর এখানে চলে যাবে, এখানে হবে 11 ইন্টু 11 ইন্টু 10 বাই তোমাদের 21, এই আমাদের আসবে। তো চলো, হতে পারে হয়তো ভ্যালু মিলে গেল, বলা যায় না। তো 121 এত বাই তোমাদের এই তোমাদের হবে। তো এখানে ভাগ করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা তোমাদের 6 দুগুণে 12, তো 5 দিয়ে যেটা সেটাই অ্যান্সার হবে, কারণ 6 দুগুণে 12 করলে অ্যান্সার বেশি হয়ে যাবে, তো এটা হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। তো চলো আমরা করে নিই, 5 1 5, 5 দুগুণে 10, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 21 থেকে 25, মানে এখানে তোমাদের 17, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে আমাদের 0, আচ্ছা, আর তোমার দেখতে পাচ্ছ 7, হ্যাঁ এইটা ঠিকই ধরেছি। দেখো 1210 আমরা ভাগ করবো না, 1210 বাই 21, তো আমি দেখতে পাচ্ছি যদি 6 দিয়ে করি তো এটা তো তোমাদের হয়ে যাচ্ছে 126, কিন্তু এখানে তো কত আছে? 121 আছে, ইয়েস। তো আমি 5 দিয়ে যদি করি তাহলেই যাবে, তো 5 দিয়ে একটাই অপশান রয়েছে, অপশান চেক করলে বেরিয়ে যাবে, এখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? 21 থাকলে কী হতো? কাটাকুটি যেত, এই জন্য বলছি বারবার 21 হলে ভালো হতো, বাট ঠিক আছে, অ্যান্সার একই আছে। চলো পরেরটা। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের কোষে প্লাজমা ঝিল্লির বাইরে যে কঠোর আবরণ থাকে তাকে কি বলা হয়? উদ্ভিদ কোষে প্লাজমা ঝিল্লির বাইরে, প্লাজমা ঝিল্লি বলতে কি বোঝানো হচ্ছে? প্লাজমা পর্দার কথা বলা হচ্ছে, আর প্লাজমা পর্দাকে আমরা কি বলি? কোষ পর্দা বলি, আর কোষ পর্দার উপরের আবরণকে কি বলা হয়? কোষ প্রাচীর বলা হয়। তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কোষ প্রাচীর কী দিয়ে তৈরি হয়? প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে? প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়, এটা এনসিইআরটিতে উল্লেখ আছে, আর এটা দিয়ে কোশ্চেন্স এসেছিলো। সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এসব দিয়ে তৈরি হয়। সেলুলোজ আর হেমিসেলুলোজ হচ্ছে মেন জিনিস, এছাড়াও অন্য জিনিস থাকতে পারে। এনসিইআরটিতে অনলি সেলুলোজ লেখা আছে, তো অন্য কিছুও থাকতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এবারে যারা যারা এই কোশ্চেন্স করেছো তারা ভালো করে খেয়াল করো, টোটালি কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন আসছে না, লাইন বাই লাইন আসছে বায়োলজিতে, এই যেমন এই চ্যাপ্টারটা এসছে, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমরা দেখবে কোশ্চেন যথেষ্ট ঘোরাচ্ছে। না, তোমরা এটা জিনিস মাথায় রাখো যে এনসিইআরটি থেকে সামান্য ওপরে তোমাদের পড়ে রাখতে, এনসিইআরটি তো ডেফিনেটলি ওটা তো বেস, পড়তে হবে, অকখা না শিখে তুমি গদ্য পড়বে কী করে বাংলায়? তো ব্যাপারটা ওরকম, ঠিক আছে? তোমাকে বেসিক পড়ে রাখতেই হবে, তারপরে তোমাকে একটু আপ লেভেলে যেতে হবে, একটু এক্সট্রা ইনফরমেশান জোগাড় করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এপিডিডাইমিস, প্লাটিনাম, এরকম অনেক কোশ্চেন্স তোমাদের আছে যেগুলো এনসিইআরটি থেকে থোড়াসা বাইরে গেছে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন, ফিলোপিয়ান টিউব বন্ধ হলে কোন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে? দেখো, আমাদের মাতৃগর্ভে অর্থাৎ স্ত্রী দেহে যে ডিম্বাশয় আছে সেখানে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? সেখানে কি হয়? ডিম্বাণু তৈরি, মানে ডিম্বাণু বাইরে আসে, এটা কি বলা হয়? ওভ্যুলেশন,
ঠিক আছে। সো ওভলিউশন ডেফিনেটলি হবে, কিন্তু আমাদের যে ফিমব্রায়ো আছে, দিস ইজ ফিমব্রায়ো, এই ফিমব্রায়ো দিয়ে কি হয়, জরায়ুর মধ্যে এখানে থাকে ফান্ডাস, এক পোর্শন আঁকছি আমি, ঠিক আছে। এই ফিমব্রায়ো দিয়ে কি হয়, যে গর্ভে ডিম্বাণু যায়, ঠিক আছে। এই একটা পোর্শন আঁকলাম, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে তোমাদের জরায়ু, বুঝতে পারছো। দিস ইজ ফিলোপিয়ান টিউব, এই টিউবটাকে আমরা বলি টিউবের মতো অংশ, একে বলে ফিলোপিয়ান টিউব। আর এই ফিলোপিয়ান টিউব দিয়েই বেসিক্যালি কী হয়, ডিম্বাণু এখান থেকে বাইরে আসে এবং আসার পর কী হয়, এই জায়গা দিয়ে ভেতরে যায়। কিন্তু তুমি যদি এই পোর্শনটাকে এখানে কেটে দাও, তাহলে এটা হবে, প্রথম কথা, ডিম্বাণু যেতে পারবে না। আর এই ফিলোপিয়ান টিউবের মধ্যেই কিন্তু শুক্রাণু চলে আসার, এখানেই কিন্তু নিষেকটা ঘটে, ঠিক আছে। সো নিষেক ঘটবে না তুমি যদি কি কেটে দাও, তুমি যদি ফিলোপিয়ান টিউবকে বন্ধ করে দাও। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নিষেক কিন্তু ঘটবে না, ঋতুস্রাব ডেফিনেটলি ঘটবে, কিন্তু নিষেক কিন্তু ঘটবে না, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ফার্টিলাইজেশন হবে না। ওকে, পরেরটা চলো। আগের দিনেও আমি তোমাদের যে এক্সপেক্টেড কোশ্চেন্স করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই পার্টটা পড়ে যেও তোমরা, যে থমসন, রাদারফোর্ড, এনারা যে এক্সপেরিমেন্ট করেছেন তার উপর বেস করে কিন্তু স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসছে। দেখো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তার উপর প্রশ্ন আসছে। আর আমি এটাও বলেছিলাম যে থমসনের যে মডেল, একে বলা হয় প্লাম পুডিং মডেল। কি মডেল বলা হয়? প্লাম পুডিং মডেল, ঠিক আছে। উনি কি করেছিলেন, উনি বলেছিলেন যে এনসিইআরটিতে লেখা আছে যে এটা একটা তরমুজের মতো হয়, ঠিক আছে। এটা একটা তরমুজের মতো হয়। আর তরমুজকে ছাড়ালে যেরকম ভেতর দিকে আমরা লাল লাল পাট পাই, এখানেও সেরকম লাল লাল পাট আমরা পাবো। এবং আমরা দেখব যে তার মধ্যেই তোমাদের ইলেকট্রনগুলো কী আছে, এরকমভাবে গ্রথিত আছে, ঠিক আছে। উনি এটা বলেছিলেন। এবং উনি প্লাম পুডিং মডেল ছাড়াও এটার ওনার নাম হয় ক্রিসমাস কেক মডেল, এটা উনি কিন্তু নাম দিয়েছিলেন। তো অ্যান্সার আমাদের কী হবে, এইটা, ঠিক আছে। প্লাম পুডিং মডেল, যে থমসনের যে মডেল, তাকে বলা হয় প্লাম পুডিং মডেল। তোমরা একবার কাজ করো একটা, সেটা হচ্ছে যে এনসিইআরটিটা খুলে একবার দেখে নিও, ঠিক আছে। তো দেখানো যেতে পারে, চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখানে বলা আছে ব্রিটিশ পদার্থবিদ জে থমসন, এনার ওপর বেস করে কিছু কথা লেখা আছে। আর নিচের দিকে দেখো বলা আছে এই যে বহু বিজ্ঞানীরা কী করেন, পারমাণবিক মডেল উপস্থাপনা করেন। জে থমসন পরমাণু গঠন সম্পর্কিত প্রথম মডেলটি উপস্থাপনা করেন। তো প্রথম কে করেন? জে থমসন। উনি কি বলেছেন? উনি বলেছে এ দেখো ক্রিসমাস পুডিং, বা একে বলা হয় প্লাম পুডিংও বলা হয়, ঠিক আছে। দেখো প্লাম পুডিং কেন বলা হয়, কারণ তরমুজের কথাটা লেখা আছে। ইংলিশ যারা পড়বে তারা প্লাম শব্দটা পাবে, ঠিক আছে, কিন্তু বাংলা যারা পড়বে তারা তরমুজ শব্দটা পাবে। যদি কোথাও তরমুজ কথাটা না দিয়ে প্লাম পুডিং দিয়ে দেয়, অনেকেরই গণ্ডগোলে পড়ে যাবে। ওই জন্য বলেছি ইংলিশ ভাষা মিক্স করে পড়তে, ঠিক আছে। তো দেখো কী বলছে, এই দেখো এইভাবে থাকে, এইটাকে তরমুজ তুমি ধরে নাও, তার মধ্যে ইলেকট্রনগুলো মাইনাস আকারে দেখো আছে, যেটা আমি ওখানে এঁকেছিলাম, আমি হাফ এঁকে তোমাদের বলেছি, ঠিক আছে, ওটাকে কেটে এঁকে বলেছি তোমাদের, এই হচ্ছে ব্যাপার। থমসন কী প্রস্তাব করেন? উনি প্রস্তাব করেছেন যে পরমাণুগুলো হচ্ছে ধনাত্মক আধারযুক্ত একটি গোলক, অর্থাৎ তরমুজের মতো দেখতে। আর ওই তরমুজের মধ্যে যেরকম ওর দানাগুলো অবস্থান করে, সেরকম ইলেকট্রনগুলো কিন্তু ওরকম দানা আকারে ওর মধ্যে অবস্থান করে, নেগেটিভ চার্জ সহ। এটাই উনি বলেছিলেন। নেক্সট উনি বলেছেন দেখো ঋণাত্মক ও ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান হয়, ফলে সমগ্র পরমাণুটা নিস্তড়িত হয়। এটার মানে কি, বা তড়িৎ নিরপেক্ষ হয়। এটা মানে কি, তুমি যে পেনটাকে ধরে আছো বা যে খাতায় হাত দিচ্ছ, ওটাও তো তোমাকে কারেন্ট মারতে পারতো, কারণ পরমাণু তো কিন্তু ইলেকট্রিক চার্জ যুক্ত হয়, কিন্তু চার্জগুলো ব্যালেন্সড অবস্থায় থাকে, নেগেটিভ পজিটিভকে ক্যান্সেল করে দেয়, ফলে ওভারঅল পরমাণু নিস্তড়িত থাকে। সেই জন্যই তোমার হাতে কোনো কারেন্টই লাগে না, ঠিক আছে। কিন্তু আমরা যখন ইলেকট্রনকে ফ্লো করাই, তখন কারেন্টের ফ্লো কিন্তু হয়, এবং তার বিপরীত দিকে হয় কনভেনশনাল কারেন্টের থিওরি অনুযায়ী। এবং তাতেও আমরা দেখেছি, কিন্তু আমরা যখন ইলেকট্রিক তারে হাত দিই, তখন কিন্তু কারেন্ট লাগে আমাদের। তাহলে কিতনা ফোর্স ওখানে কাজ করছে বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, স্থিতিজ শক্তি কোন উপাদানের উপর নির্ভর করে? দেখো কাইনেটিক এনার্জি আমাদের নির্ভর করে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের ওপর, যেখানে কেই হচ্ছে তোমাদের এমের সাথে, অর্থাৎ ভরের সাথে সমানুপাতিক হয়, এবং কেই কিন্তু তোমাদের যে ভেলোসিটি আছে তার সঙ্গে, তার স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়। আর পোটেনশিয়াল এনার্জি, দুটি বলে দিচ্ছি। পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ভরের সাথে সমানুপাতিক হয়, এমনকি পয়েন্ট টু বি নোটেড, পোটেনশিয়াল এনার্জি কিন্তু জি এর সাথে সমানুপাতিক হয়, এবং পোটেনশিয়াল এনার্জি কিন্তু হাইটের সাথে সমানুপাতিক হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি এদের তিনটের সাথেই সমানুপাতিক। সো এম ইন্টু জি ইন্টু এইচ আমাদের হবে।
তবে জি হচ্ছে কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে, জি কিন্তু কনস্ট্যান্ট, পয়েন্ট টু বি নোটেড, জি কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি কী হয় বলে দিই, জি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, জি তো বাড়ে না, জি কনস্ট্যান্ট হয়, তো জিকে লেখাটা উচিত নয়। তো পোটেনশিয়াল এনার্জি কিন্তু মাস এবং হাইটের সাথে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কী হয়, মাসের সঙ্গে যেমন সমানুপাতিক হয় তেমন হাইটের সঙ্গে সমানুপাতিক হয়। যেই তুমি এই সমানুপাতিক চিহ্ন তুলবে, ইকুয়াল টু দিলে জি চলে আসে। তো পি ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ আমরা জানি। তো মাস এবং হাইট তোমাদের অ্যান্সার হবে। ভর, উচ্চতা এবং মাধ্যাকর্ষণ রয়েছে তোমাদের, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে মাস, হাইট অ্যান্ড গ্র্যাভিটি, যদি গ্র্যাভিটি নয়, এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটাকে বলি আমরা, অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ, সেইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, পরের প্রশ্ন। এটা আমি বলবো রিপিটেড কোশ্চেন্স, মানে আমার এখানে নয়, বুঝতে পারছো? তো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে যে বিভিন্ন রঙে বিভক্ত হয় তাকে কি বলা হয়? তা আমরা জানি তাকে ডিসপারশন অফ লাইট আর বর্ণ বিচ্ছুরণ বলা হয়। এটা নিয়ে বেশি আলোচনা করছি না, আমি আগের দিনও তোমাদের সব বলে দিয়েছিলাম যে যখন সূর্য এদিক ওদিক হয়, অর্থাৎ সূর্যের যখন লেট হয় তখন তাকে আমরা কি বলি, যখন রামধনু হয় তার মধ্যে কী কী থাকে, এটা নিয়ে টোটাল একটা তোমাদের কিন্তু আগের দিন এক্সপেক্টেড কোশ্চেন্সে আমি পুরো করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাই এর ওপর বেস করে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন আসছে, সেই জন্য একবার ওই পার্টটা রিভিশন করিয়ে দিও। চলো তোমাদের জন্য আরেকবারও বলে দিই আমি, তোমাদের সাথে সাথে আমার সাথে রিভিশন করো। বলো রামধনুতে কী কী হয়, রামধনুতে কী কী হয়, নিজেরা বলতে থাকো বলতে থাকো। কী কী হয়? তিনটে জিনিস হয়। একটা হচ্ছে প্রতিসরণ হয়, রিফ্র্যাকশন হয়। ঠিক আছে, আমার তো লিখতে সময় লাগবে, তোমরা বলে ফেলো তার আগেই। তারপর কী হয়? কী হয়? প্রতিফলন হয়। কেমন? আভ্যন্তরীণ প্রতিফলন হয়। ঠিক আছে, আভ্যন্তরীণ, ইন্টারনাল রিফ্লেকশন, আভ্যন্তরীণ প্রতিফলন হয়, টোটাল নয় কিন্তু। নেক্সট কী হয়? যদি এনসিইআরটিতে আভ্যন্তরীণ প্রতিফলন লেখা আছে, অ্যাকচুয়ালি মনে রাখবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না, পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হয়। কিন্তু রেল যদি তোমাদের জোর করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লিখে দেয়, ওখানে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, পার্শিয়াল যদি না থাকে, যদি ইন্টারনাল থাকে, তো ওটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। আর তারপরে কী হয়, তোমাদের বিচ্ছুরণও হয়। ঠিক আছে, এই তিনটে জিনিস মেনলি হয়। প্রতিসরণ কিন্তু দুবার হয়, একবার জলকণায় ঢোকার পরে, একবার জলকণা থেকে বেরোনোর সময়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কি, সরি, হ্যাঁ, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে? প্রতিসরণ অ্যাকচুয়ালি ঢুকলো, লাইট ঢুকছে, ঢোকার পর লাইট বেন্ড হচ্ছে, এখানে ঠিক করে খাচ্ছে এখান দিয়ে, এবং ছটা কোণায় বিভক্ত হয়ে যাচ্ছে, এই তোমাদের বেসিক্যালি হয়। ঠিক আছে, তো প্রতিসরণ এই পয়েন্টেই হয়, কারণ এই বাকিটাতে আমাদের ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, এখান থেকে তো বাইরে আসছে না। এই যে ইন্টারনাল রিফ্লেকশন কী করে হচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে প্রতিসরণ। কোথায় কোথায় প্রতিসরণ হয় একবারটি জেনে নাও, ছোট্ট করে জেনে নাও, বাই চান্স বলা যায় না। এই জায়গায় তোমাদের প্রতিসরণ হচ্ছে, দুবার নয়, একবারই হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, এই যে মেয়েকে, এই যে এই জায়গায় যাচ্ছে, এখানে তোমাদের হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন, মানে এইটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইটা হচ্ছে। আর এই পয়েন্টে গিয়ে তোমাদের বিচ্ছুরণ হচ্ছে, মানে ডিসপারশন হচ্ছে, ডিআইএসপি, বিচ্ছুরণ। ঠিক আছে, এই তিনটে ফেনোমেনা এখানে কাজ করে। ওকে, চলো নেক্সট, পরেরটাতে। আচ্ছা, পরেরটা বলার আগে ওইগুলো বললাম। চলো, তোমরা যদি মনে থাকে তোমাদের, নেক্সট পেজে তোমরা চলে যেতে পারো। এটা হচ্ছে, বলো, আমরা যে টিন্ডাল এফেক্ট দেখি সেটা কী কারণে হয়? স্ক্যাটারিংয়ের কারণে হয়। টিন্ডাল এফেক্ট ইজ ডিউ টু স্ক্যাটারিং, বিক্ষেপণ। ঠিক আছে, ডিউ টু স্ক্যাটারিং। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের টিন্ডাল এফেক্ট, স্ক্যাটারিং। তারপর হচ্ছে তোমাদের তোমাদের যে নক্ষত্র আছে তারা চকচক করে, নক্ষত্রগুলো কী আছে? চকচক করে। স্টার্স টুইঙ্কল, স্টার্স চিকমিক, বা কী করো, চিকমিক বলো, দেখো চিকমিক, সেটা কিসের? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। ঠিক আছে, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। ঠিক আছে, অ্যাটমসফিয়ার মানে কি? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। ওকে, কটা বাজে এখন তোমাদের? আমি রেকর্ড করছি, এখন তোমাদের বাজে হচ্ছে 4:05। আচ্ছা, আমি, চলো, তারপরে তোমাদের কোন কালিটা ইউজ করি, যে কোনো একটা কালি গেল। হ্যাঁ, তো এটা গেল। নেক্সট হচ্ছে তোমাদের স্টার্স চিকমিক গেল, এটা বলে দিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস, সূর্যর যে ডিলে অফ সানলাইট অ্যান্ড সানসেট, এগুলো সব কিন্তু এই তারা ব্যতীত, দেখো তারাদের যা যা আছে, রামধনু বাদ দিয়ে, রামধনু তো চকমক করে না, তারাদের যা আছে সব অ্যাটমসফিয়ারিক ডিফ্র্যাকশন, এটা মনে রাখবে। স্টারদের যা আছে
ঠিক আছে, সব অ্যাটমসফিয়ারিক ডিফ্রাকশন একটা বাদ দিয়ে। স্টার ডিলে অর্থাৎ 2 মিনিট ডিলে, তোমরা জানো যে 2 মিনিট তাড়াতাড়ি হতে পারে, সেটা হয়। স্টারদের উচ্চতা অর্থাৎ যেখানে অবস্থান করে তাদের উঁচুতে অবস্থান করে, এটাও তোমাদের অ্যাটমসফিয়ারিক ডিফ্রাকশন। কিন্তু একটা হয় যে সূর্য লাল দেখায়, সূর্য লাল দেখায়, ঠিক আছে, আর সূর্য যে হলুদ দেখায়, এইটা কী কারণে হয়? এটা কিন্তু তোমাদের হয় বিচ্ছুরণের কারণে, ঠিক আছে, স্ক্যাটারিং মানে বিক্ষেপণের কারণে, বাংলায় স্ক্যাটারিং, স্ক্যাটারিংয়ের কারণে হয়, ঠিক আছে। আর আকাশ নীল স্ক্যাটারিং, ঠিক আছে, আকাশ নীল এটাও কিন্তু তোমাদের স্ক্যাটারিংয়ের কারণেই হয়। এগুলো একটু মনে রাখবে, সুবিধা হবে। পরেরটা চলো। আচ্ছা, আগের দিনের ভিডিওটা হঠাৎ করেই তোমাদের টেকনিক্যাল এররের কারণে কেটে গেছিলো, ঠিক আছে, রেকর্ড করতে করতে। তো ওটা লাস্ট পোর্শনে তোমাদের ওই জনন নিয়ে আমি পড়াচ্ছিলাম, ওই জনন থেকে একটা প্রশ্ন তোমাদের ওখানে ছিল কিন্তু অফ গেছিলো। ওটা একবার জননটা তোমরা পড়ে নিও, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, ঠিক আছে। ওখানে খুব একটা টাফ প্রশ্ন ছিল না, জনন থেকেই প্রশ্ন ছিল। ধাতু ও জৈব অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? ধাতু এবং জৈব অ্যাসিড একটা নিয়ে নাও, তোমাদের এনে নিয়ে নাও, ঠিক আছে, এনে সোডিয়ামকে নিয়ে নাও, সোডিয়ামকে নিয়ে নাও, এনের সঙ্গে তুমি বিক্রিয়া করাও, জৈব অ্যাসিড বলেছে, ঠিক আছে। ধাতু দেখো, ধাতু আর কি বলেছে এখানে? জৈব অ্যাসিড বলেছে। তুমি অজৈব অ্যাসিডকে নিতে পারো, HCl-কে নিতে পারো, HCl-কে নিতে পারো, তাহলে কি উৎপন্ন হবে? NaCl আর H2 গ্যাস উৎপন্ন হবে। দেখতে পাচ্ছ পড়ে তো আছে, Na আর Cl যোগ হয়ে যাচ্ছে আর হাইড্রোজেন পড়ে আছে। এটা কিন্তু একটা প্রতিস্থাপন রিয়াকশন। তোমরা বলো প্রতিস্থাপন রিয়াকশন কী করে হচ্ছে স্যার? কেন? NaCl কার জায়গায় ছিল? হাইড্রোজেনের সঙ্গে যুক্ত ছিল। দেখো N এর সঙ্গে Cl অ্যাড হয়ে যাচ্ছে, দেখো, আর হাইড্রোজেনকে কী করে দিচ্ছে? প্রতিস্থাপিত করে দিচ্ছে, বাইরে বার করে দিচ্ছে। Na হাইড্রোজেনকে প্রতিস্থাপিত কেন করতে পারে? কারণ Na হাইড্রোজেনের তুলনায় বেশি রিয়াক্টিভ, ঠিক আছে। তো এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া রিয়াকশন, কিন্তু এটা মাথায় রাখবে। অনেকে এটা জানে না, বাট এনসিইআরটি তো লেখা নেই, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু আসলে দিয়ে দেয় অফভাবে হঠাৎ করে। তো নর্মালি আমরা জানি যে হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হয়। আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি, আমি তোমাদের জৈব অ্যাসিডেরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন তোমরা যদি বিক্রিয়া ঘটাও ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যেটা, ঠিক আছে, তার সঙ্গে বিক্রিয়া ঘটালে কী হবে? কী ফর্মুলা হয়? CH3COOH ফর্মুলা হয়। এর সঙ্গে যদি তোমরা সোডিয়ামকে নাও, অর্থাৎ Naকেই নাও, তাহলে উৎপন্ন হয় সোডিয়াম ইথানয়েড উৎপন্ন। এখানে যেমন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এখানে কি উৎপন্ন হয়? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড কী করে উৎপন্ন হয়? সেটা হচ্ছে তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ যে CH3, এটা কিন্তু তোমাদের থেকে যাবে, COO থেকে যাবে, কী হবে? এই যে এইচ আছে, এই যে লাস্টে যে এইচ আছে, এই এইচটা উঠে যায়, ঠিক আছে, এই যে এইচ আছে, এই এইচটা উঠে যায়, Na এর সঙ্গে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, এইচটা উঠে যায়, Na এখানে অ্যাড হয়ে যায়। এখানে দেখো Cl উঠে যাচ্ছিল, উঠে গিয়ে কার সঙ্গে যোগ হয়ে যাচ্ছিল? Na এর সাথে। দেখো Na আর Cl যোগ হয়ে গেছিলো, ঠিক আছে, অর্থাৎ এইচকে ও বার করে দিচ্ছে। তো এটাও কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে আমরা দেখছি এইচ কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে, কি বেরিয়ে আসবে? এইচ। কিন্তু এইচ এবং কী আকারে বেরিয়ে আসবে? গ্যাস আকারেই বেরিয়ে আসবে, ঠিক আছে, এটাও কিন্তু গ্যাস আকারে বেরিয়ে আসে। ক্লিয়ার হচ্ছে? ইয়েস আর নো বলো। মানে এটাও কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, সোডিয়াম ইথানোয়েট। তোমরা সোডিয়াম ইথানোয়েট কথাটা কিন্তু তোমাদের যে জৈব রসায়ন আছে তার লাস্টের দিকে তোমরা যখন অ্যাসিটিক অ্যাসিডের যে রিয়াকশানগুলো পড়ছো, সেখানে কিন্তু সোডিয়াম ইথানোয়েট আছে। যদিও ওটা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তোমাদের কস্টিক সোডা রিয়াকশান ছিল, সেখানেও ইথানোয়েট উৎপন্ন হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে গিভেন আছে। আর যদি না গিভেন থাকে, আমি তোমাদের এতে করিয়েছিলাম, পেডেও কিন্তু করিয়ে দিয়েছিলাম। যদি গিভেন নেই, আছে কিনা আমার মনে নেই, বাট না থাকলেও আমি তোমাদের করিয়েছিলাম। কেন করিয়েছিলাম? কারণ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যে যখন বলবে যে সোডিয়াম তোমাদের কি বলে, এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে তোমাদের যখন সোডিয়াম হাইড্রক্সাইড মানে কস্টিক সোডা রিয়াকশান হচ্ছে, তখন কী উৎপন্ন হয়, ঠিক আছে। তো আগের বার দেখতে পাচ্ছিলে Cl থেকে এইচকে বার করে দিচ্ছে এনে, এবারে কি দেখতে পাচ্ছি? এই অ্যাসিড থেকে এইচকে বার করে দিচ্ছে। যাই হোক না কেন, এইচকেও বার করবে, কারণ এনে এইচকে প্রতিস্থাপিত করছে। দেখো এইচের জায়গায় এক্স্যাক্টলি বসে আছে, এইচ তুলে দিয়েছে, দিয়ে ওর জায়গায় ঢুকে গেছে, এটাই হয় বেসিক্যালি। কিন্তু যাই হোক না কেন, H2 গ্যাসই উৎপন্ন করবে। পরেরটা চলো। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইম্পর্ট্যান্ট রাদারফোর্ড থমসনের পার্টটা, কারণ ওখান থেকে দেখো দুটো প্রশ্ন কিন্তু আমাকে এক্সপেক্টেড কোশ্চেন্স আকারে রাখতে হচ্ছে। তো রাদারফোর্ড কোন স্ক্যাটারিং পরীক্ষার মাধ্যমে পরমাণুর কেন্দ্রক আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে আলফা ক্যাটারিং। উনি কী করেছিলেন? উনি একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন, ঠিক আছে, উনি কী করেছিলেন? একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন এবং সেই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে আলফা কোণাকে চালনা করেছিলেন, করে দেখেছিলেন যে
কতগুলো আলফা কণা রিটার্ন ব্যাক করছে, কতগুলো আলফা কণা ঠিকরে বেরিয়ে যাচ্ছে, কতগুলো আলফা কণা যে পথে যাচ্ছে সেম পথে ব্যাক করছে, আর কতগুলো আলফা কণা সোজা যাচ্ছে, আর কতগুলো আলফা কণা সামান্য বেঁকে প্রতিসারিত হচ্ছে, মানে প্রতিফলিত হচ্ছে। এই যে পুরো পার্টটা উনি করেছিলেন, এটা কিন্তু আলফা কণা স্ক্যাটারিংয়ের মাধ্যমে করেছিলেন। স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যে গোল ডিপ ইলেকট্রোস্কোপ পরীক্ষা এক্সের বিবর্তন কোনটা হবে, অ্যান্সার কিন্তু আলফা কণা স্ক্যাটারিং হবে। আর আলফা কণা রিফ্র্যাকশন নয়, কিন্তু আলফা কণা স্ক্যাটারিং, এই পার্টটাকেও মাথা রাখবে, কারণ এখানেও আলফা কণা বিচ্ছুরণ, আলফা কণার প্রতিফলন, আলফা কণা স্ক্যাটারিং, আলফা কণা বিক্ষেপণ ইত্যাদি দিয়ে প্রশ্ন মানে দিয়ে দিতে পারে। টার্মগুলোকে জাস্ট পাল্টে দিয়ে তোমরা আলফা কণা পড়ে যাও, কিন্তু স্ক্যাটারিং নাকি ওইটা দেখো না, গন্ডগোলে পড়ে যাবে, ঠিক আছে? তো স্ক্যাটারিং হয়, কিন্তু এই ছোটো ছোটো পার্টগুলো কিন্তু রেল তুলছে। কার্বন প্রধানত কোন ধরনের বন্ড তৈরি করে? ভেরি কমন কোশ্চেন্স, আমরা সবাই জানি যে কার্বন সাধারণত কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, সমযোজী বন্ধন। এখানে বানানটা এরকম দিয়েছে, বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে। কেন? কারণ কার্বনের ব্যালেন্স হচ্ছে 6। তো কার্বন কি করে, দুটো রাখে আর 4টে ইলেকট্রনকে তার লাস্টের কক্ষপথগুলোতে রাখে। তো কার্বনের লাস্টে ওই জন্য 4টে লাঠি থাকে, আমরা জানি। প্রত্যেকটা লাঠি মানেই দুটো করে ইলেকট্রন শেয়ার হচ্ছে, একটা করে ইলেকট্রন শেয়ার হচ্ছে, মানে একটা গেইন করবে একটা দেবে। প্রত্যেকটা লাঠি মানে দুটো করে ইলেকট্রন, একটা কার্বন দেবে একটা কার্বন অন্যের কাছ থেকে নেবে। মেনলি এটা ও হাইড্রোজেনের সাথে করতে পারে, করে CH4 গঠন করে, অর্থাৎ মিথেন গঠন করতে পারে, CH4, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এইটা আমাদের অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, আয়স্ক মানে হচ্ছে আকরিক, ঠিক আছে? আকরিকের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, মানে ফালতু জিনিস থাকে, ঠিক আছে? এবং এই ফালতু জিনিস যেটা, এইটা যাকে বলা হয় গ্যাং, এবং ফালতু জিনিস প্লাস ধাতু, মেন যে ধাতুটা ওখান থেকে বেরোবে সেটাও থাকে। তো ধাতু আর ওটা মিশ্রিত অবস্থা থাকে, বিভিন্ন অক্সাইড থাকে, সালফাইড থাকে, সেগুলোকে বার করে তার থেকে ধাতুটাকে নিষ্কাশন করতে হয়। তো দেখো মোস্ট কমন যেটা পদ্ধতি এটা করার, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রোলাইসিস। কিন্তু এখানে ইলেকট্রোলাইসিস আমার মনে হয় না অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? কারণ এখানে বলেছে পদ্ধতিটাকে কি বলা হয়, তাকে বলা হয় রিফাইনিং। দেখো এই রিফাইনিং অ্যান্সারে আছে পরিশোধন বা শুদ্ধিকরণ বলা হয়, ঠিক আছে? এটার অ্যাকচুয়ালি এখানে পিউরিফিকেশন হওয়া উচিত না, একে বলা হয় মেটাল রিফাইনিং। তো রিফাইনিং উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার আমার মতে। কিন্তু যদি বলে যে রিফাইনিংয়ের মধ্যে সবথেকে মোস্ট কমন মেথড কোনটা, কারণ একমাত্র ইলেকট্রোলাইসিস নয়, অনেক পদ্ধতিই আছে, শুধুমাত্র ইলেকট্রোলাইসিস নয়, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু বিদ্যুৎ বিশ্লেষণ তখন হতো যদি বলতো মোস্ট কমন কোনটা রিফাইনিংয়ের প্রসেস, সেটা ইলেকট্রোলাইসিস হবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটাকে কী বলা হয়, রিফাইনিং বলা হয়। তো কারেক্ট অ্যান্সার এটাই হওয়া উচিত। কোশ্চেন্স দেখে পড়বে যে কী বলা আছে, যদি যেটা বলা আছে সেটা অনুযায়ী অ্যান্সার দেবে। চলো নেক্সট। তোমরা যারা যারা আমার পেড কোর্সে আছো তাদের যে আমি এনভায়রনমেন্টাল যে পার্ট আছে তার যে মক টেস্ট দিয়েছিলাম, তাতে দেখবে যে কটা প্রশ্ন আছে তার থেকে দেখো এই প্রশ্নটা ওখানে কিন্তু ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স ওই চ্যাপ্টার মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ইনফ্যাক্ট। একটি পুষ্টির স্তর থেকে যখন আরেকটা পুষ্টির স্তরে শক্তি সঞ্চারিত হয়, তখন ধরো এই প্রথমটা হচ্ছে আমাদের উৎপাদক অর্থাৎ উদ্ভিদ, ঠিক আছে? তারপরে আমাদের কী থাকে, প্রথম শ্রেণীর খাদক ফার্স্ট, তারপরে আমাদের কী থাকে, দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে আমাদের কী থাকে, তৃতীয় শ্রেণীর খাদক, টারশিয়ারি, এভাবে উঠতে থাকে। এবং যখন শক্তি একটা থেকে আরেকটায় যায় না, কি বললাম আমি, শক্তি যখন একটা থেকে আরেকটা স্তরে যায় তখন আগেরটা স্তরের মাত্র 10%ই যায়, ঠিক আছে? আগের স্তরের কত পার্সেন্ট যায়, মাত্র 10% যায়। কিন্তু যদি বলা হয় তোমাদের বিষাক্ত জিনিস, যাকে তোমাদের জৈব বিবর্ধন বলা হয়, ঠিক আছে? তো বায়োম্যাগনিফিকেশান, তো জৈব বিবর্ধন কি হয়, জৈব বিবর্ধন কিন্তু বেশি হয়, অর্থাৎ এনার্জির লেভেল কমতে থাকে। আমরা যদি এনার্জি লেভেলকে দেখি না, তাহলে সেটা ডাউন হয়। এনার্জি লেভেল কি হয়, এনার্জি লেভেল তোমাদের ডাউন হয়, ডাউন। কিন্তু যদি বলি বিষাক্ত জিনিসের সংক্রমণ বেশি হচ্ছে কোথায়, উপরের স্তরগুলো, উদ্ভিদে সব থেকে কম, তারপর অর্থাৎ এনার্জি কমছে, বিষাক্ত জিনিস কিন্তু শরীরে বেশি ঢুকছে উপরের স্তরে, ঠিক আছে? এটা মনে রাখবে, এটাকে বলা হয় জৈব বিবর্ধন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বা বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে? তো কারেক্ট আনসার এখানে হবে 10%। আগের স্তর থেকে মাত্র 10% এনার্জি পরেরটায় যায়। তাহলে ব্যয় হয় কোথায়? দেখো মেনলি অনেক জিনিস হয় যেখানে ব্যয় হয়, মেন হচ্ছে যেটাতে ব্যয় হয় সেটা হচ্ছে দেহের তাপমাত্রা, টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার, আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন, যদি টেম্পারেচার থেকে কমে যায় তাহলে আমাদের জ্বর এসে যায়, আমরা জানি। তো টেম্পারেচার ইজ মেন ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট যেটা সেটা হচ্ছে রেচন,
ঠিক আছে, রেচনে নষ্ট হয়, অনেকটা পরিমাণ রেচনে নষ্ট হয়। নেক্সট হচ্ছে জননে নষ্ট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টারনাল বিভিন্ন কাজকর্ম করতে, যেমন পরিবহন, উদ্ভিদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই, রক্ত দ্বারা পরিবহন। তো বিভিন্ন কাজে বডিতে কিন্তু এনার্জি প্রয়োজন হয়। তো এরকম করতে করতে 90% এনার্জি কী হয়ে যায়, লস হয়ে যায়। মাত্র 10% এনার্জি তোমাদের আগেরটা থেকে পরেরটা কিন্তু যায়। মানে আমরা যখন একটা কোনো মানে জীবকে আমরা খাচ্ছি, ঠিক আছে, যেমন মুরগি, ছাগল ইত্যাদি, যখন আমরা ওটাকে মাংস রান্না করে খাই, তখন ও আবার উদ্ভিদকে খেয়েছে, ফলে উদ্ভিদ থেকে ও 10% পেয়েছে, ও 10% আমরা পাচ্ছি। বোঝাতে পারছি আমরা? ব্যাপারটা এইভাবে চলে কিন্তু। কিন্তু যে বিষাক্ত জিনিসগুলো, ধরো একটা ঘাস খাচ্ছে, সেখানে ছাগল প্রচুর পরিমাণে কিন্তু শ্বাস ছিল, ওর শরীরে যত না জমবে তার থেকে বেশি জমবে আমাদের শরীরে। জৈব বিবর্ধন এইভাবে কাজ করে, ঠিক আছে। ওই জন্য আমাদের কিন্তু খাতরা, কার্সিনোজেনিকের খাতরা, অর্থাৎ আমাদের কিন্তু যে বলতে পারো যে ক্যান্সার হওয়ার যে প্রবণতা, সেটা আমাদের কিন্তু প্রচুর বেশি। নেক্সট পয়েন্টে চলো। কোন প্রক্রিয়ায় একটি কোষ দুটি কোষে বিভাজিত হয় এবং জিনের স্থানান্তরণ ঘটে? তাই আমি তোমাদের বলেছিলাম যে একটি কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলি মাইটোসিস, ঠিক আছে। কি বলি আমরা? মাইটোসিস। আর মিওসিসে কি হয়, একটা থেকে চারটে তৈরি হয়। মিওসিসে কি হয়, একটা থেকে তোমাদের চারটে তৈরি হয়। দেখো, একটা থেকে লাস্টে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে তৈরি হয়েছে, ঠিক আছে। তো মিওসিস, মাইটোসিসে দুটো, মিওসিসে চারটে। তো অ্যান্সার আমাদের কী হবে? মাইটোসিস উড বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চল নেক্সট পয়েন্টটা। লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড, তো বুঝতেই পারছো এটা একটা কমন কোশ্চেন্সের মধ্যে পড়ে যাচ্ছে এবং বারবার কিন্তু শিফটে কিন্তু রিপিটেডলি কিন্তু। তো লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড কী হয়, হলুদ বর্ণের, সেটা হচ্ছে লেড আয়োডাইড উৎপন্ন হয়, ঠিক আছে। কি উৎপন্ন হয়? লেড আয়োডাইড উৎপন্ন হয়। পটাশিয়াম আয়োডাইড ছিল, সেখান থেকে কি উৎপন্ন হয়? লেড আয়োডাইড তোমাদের উৎপন্ন হয়। পুরো সমীকরণটা একবার লিখেই দিই। পিবি, আচ্ছা এখানে তোমাদের I2 হবে, PbNO3 হোল টু প্লাস KI, ঠিক আছে, এই হয়। এর থেকে কি হয়? PbI2 উৎপন্ন হয়, তার মানে পিবির সঙ্গে আই উৎপন্ন হয়ে যাচ্ছে। আর পড়ে আছে কি তাহলে? KNO3 পড়ে আছে, কারণ ওদিকে কে পড়ে আছে, ওদিকে NO3 পড়ে আছে, তাহলে কে এর সঙ্গে NO3 তোমাদের অ্যাড হয়ে যাবে। তো KNO3, এই হচ্ছে তোমাদের টোটাল রিয়াকশান হয়, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয় আর লেড আয়োডাইড উৎপন্ন। এই লেড আয়োডাইড এটা কিন্তু ইয়েলো কালারের একটা প্রিসিপিটেট, মানে অধক্ষেপ। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? হলুদ। চলো পরের প্রশ্ন। ডাল্টনের পরমাণু সম্পর্কে দেওয়া হয়েছে, ABCD এদিকে আর CD এখানে রেখেছি আমি, ঠিক আছে। তো বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি। পরমাণুর একটি ধনাত্মক কেন্দ্রক থাকে এবং ইলেকট্রন তাকে প্রদক্ষিণ করে। দ্য অ্যাটম হ্যাজ এ পজিটিভ চার্জ নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন রিভলভিং অ্যারাউন্ড ইট, এটা কারেক্ট। একই মৌলের সব পরমাণুর ভর ও ধর্ম একই হয়, এটা কিন্তু কারেক্ট। একই মৌলের সব পরমাণু কিন্তু ভর ও ধর্ম একই হয়। নেক্সট হচ্ছে পরমাণু বিভাজ্য, এতে উপপরমাণু কণা থাকে, প্রোটন ও ইলেকট্রন কেন্দ্রকের বাইরে অবস্থান করে, এইটা তোমাদের রং। পরমাণু বিভাজ্য এবং এতে উপপরমাণুক তোমাদের থাকে, এইটা কিন্তু তোমাদের রং। রং কোন দুটো হচ্ছে, দেখো বেসিক্যালি যদি আমরা নর্মালি বলি রং কোনটা, তাহলে এইটা আমাদের রং, কিন্তু এখানে প্রশ্নটা দেয়নি। প্রশ্নটা বলেছে যে ডাল্টনের পরমাণু তত্ত্ব অনুযায়ী নিচের কোন বিবৃতিটা সঠিক। তাহলে অ্যান্সার আমাদের এইটা হচ্ছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু এটা ডেফিনেটলি ইউনিভার্সালি রং, কারণ প্রোটন আর নিউট্রন কেন্দ্রকের বাইরে থাকে, এটা ডেফিনেটলি রং, কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরেই প্রোটন আর নিউট্রন থাকে। এটা ইউনিভার্সালি রং, মানে কখনোই সত্যি প্রমাণিত হবে না। কিন্তু বাকি যে দুটো আছে সে দুটো কারেক্ট, কিন্তু ডাল্টনের পরমাণুবাদে বলা ছিল না। ডাল্টন কখনোই পরমাণুর ধনাত্মক কেন্দ্রক এবং ইলেকট্রন তাকে প্রদক্ষিণ করে, এসব নিয়ে উনি কোনো কথা বলেননি, ঠিক আছে, এটা ডাল্টন বলেননি। নেক্সট হচ্ছে পরমাণু বিভাজ্য, ডাল্টন তো বলেছিলেন পরমাণু অবিভাজ্য, ওই জন্য একটু আগে বলেছি এটা ইনকারেক্ট, ঠিক আছে, পরমাণু অবিভাজ্য। এবং এতে উপপরমাণু কণা থাকে, অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকেল, যেটা তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন ইত্যাদি বলো, সেগুলো থাকে, এটা নিয়ে ডাল্টন কোনো কথাই বলেননি। ডাল্টন A আর C নিয়ে কথা বলেননি, ডি অটোমেটিক রং, কারণ ডি এটা হতেই পারে না। তো উনি এইটা বলেছিলেন যে একই মৌলের যদি পরমাণু হয় তাহলে তাদের ভর ও ধর্ম কিন্তু একই হবে। অল দ্য অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন মাস অ্যান্ড প্রপার্টিজ, এটা উনি কিন্তু বলেছিলেন। ক্লিয়ার?
একটা কাজ আমি তোমাদের করছি, সেটা হচ্ছে ডালটনের পরমাণুবাদটা একটুখানি তোমাদের রিভাইজ করে দিচ্ছি। চলো এনসিইআরটি থেকে বলছে সকল পদার্থই, দেখো এখানে লেখা রয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি। এই হচ্ছে ডালটনের পরমাণুবাদের যে সমস্ত বিষয়গুলো, শিকার্য বিষয় ছিল সেগুলো এগুলো। সকল পদার্থই পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ পরমাণুগুলি কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণুগুলো কি অবিভাজ্য, যাকে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আমরা জানি যায়। নেক্সট কি বলেছে, একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই হয়। এইটাই কিন্তু ওখানে লেখা ছিল, যেটা তোমাদের এখানে বলা রয়েছে। ঠিক আছে, আচ্ছা উপরেরটা যেটা বলেছি যে অবিভাজ্য, পরমাণুগুলো কিন্তু অবিভাজ্য নয়, তোমরা জানো ওকে ভাঙা যায় প্রোটন, ইলেকট্রন, নিউট্রনে। 4 দাগ বলছে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম বিভিন্ন। একই মৌলিক পদার্থ হলে তাদের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম এক হবে, বিভিন্ন হলে তাদের বিভিন্ন হবে। নেক্সট হচ্ছে পরমাণুগুলো ক্ষুদ্র সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। ঠিক আছে, নেক্সট বলছে কি একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলোর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট থাকে। এই টোটাল 6টা উনি বের করেছিলেন, এবং এইগুলো কিন্তু তোমরা একবার ডাইরেক্ট মুখস্থ করে নিও, কারণ এক্স্যাক্টলি পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, চলো আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে তোমাদের বৃত্তাকার তারবাহী লুপ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক। টোটাল যে তোমাদের কালকে যা প্রশ্ন এসছে তার উপর বেস করে এক্সপেক্টেড কোশ্চেন্স আমি তোমাদের করাচ্ছি। ঠিক আছে, সো ভিডিওটা একটু লেন্দি হবে। কি বলছে দেখো, বলছে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র শুধু ব্যাসার্ধের ওপর নির্ভর করে। অ্যাকচুয়ালি কেন্দ্রে চুম্বক ক্ষেত্র ব্যাসার্ধের ব্যাসানুপাতিক হয়, এটা কারেক্ট, কিন্তু দেখি শুধুমাত্র বলেছে, ওই জন্য এটা আমার মনে হচ্ছে রং। তো এটা তো রংই হবে, কারণ শুধুমাত্র নয়, এছাড়া আরও অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। ঠিক আছে, আচ্ছা একটু তোমাদের কমিয়ে দিই 1 মিনিট। নেক্সট হচ্ছে তোমাদের কি বলছে, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র শুধু তড়িৎধারার ওপর নির্ভর করে না, শুধুমাত্র তড়িৎধারার ওপর নির্ভর করে না। নেক্সট বলছে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র তড়িৎধারা এবং ব্যাসার্ধ উভয়ের ওপর নির্ভর করে, এটাই কারেক্ট, উভয়ের ওপর নির্ভর করে। কেন্দ্রে চুম্বক ক্ষেত্র তড়িৎধারা তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তারের দৈর্ঘ্য না, ব্যাসার্ধের উপর নির্ভর। মনে রাখবে এই জায়গায় এই পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু মেনলি 3টে ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে নাম্বার অফ টার্নস, কতগুলো টার্ন দিয়ে তুমি এই সার্কুলার লুপটাকে তৈরি করছো। ঠিক আছে, এগুলো যদি কারোর মাথায় না ঢোকে তাহলে ডাইরেক্ট মনে রাখো, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মনে রাখবে পাক সংখ্যা, এটাকে বলা হয় এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নাম্বার অফ টার্নস এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটার উপর নির্ভর করে। এবং এর সাথে কী হয়, এর সাথে তোমাদের সমানুপাতিক হয়, এর সাথে কী হয় তোমাদের সমানুপাতিক। ঠিক আছে, এটা মনে রাখবে, এর সাথে আমাদের ডাইরেক্ট বলি সমানুপাতিক হয়। ঠিক আছে, এছাড়া নির্ভর করে কারেন্ট, কতটা কারেন্ট তুমি দিচ্ছ। ঠিক আছে, কতটা কারেন্ট, আই, কারেন্টের উপর নির্ভর করে, এবং কারেন্টের সাথে এটা কী হয়, এটা তোমাদের সমানুপাতিকই হয়। ঠিক আছে, আর একটা আছে, সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধের সাথে তোমাদের কিন্তু ব্যস্তানুপাতিক হয়, এর সাথে কী হয়, ব্যস্ত। ঠিক আছে, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। যত বেশি তুমি এর থেকে দূরে যাবে তত কী হয়, এর ম্যাগনেটিক ফিল্ডের যে ক্ষেত্রের যে প্রভাব সেটা তুমি কম পাবে। আমার কথা বোঝাতে পারছি? এই 3টে জিনিসের উপর নির্ভর করে। এখানে তোমাদের এই দুটো বলেছে, তো এই দুটোর ওপরেই নির্ভর ডেফিনেটলি করে, তো এই দুটো অ্যান্সার হবে তোমাদের। নেক্সট পরেরটা চলো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো তোমরা ক্লিয়ারলি জানো যে অ্যালকেন হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, বাকিগুলো কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। দেখো অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে আসে হচ্ছে তোমাদের, দেখো অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন, পয়েন্ট টু বি নোটেড, অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন কিন্তু 2 টাইপের হয়। একটা অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন কিন্তু সম্পৃক্ত অ্যারোম্যাটিক হয়। ঠিক আছে, নর্মালি আমরা অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনগুলোকে আমরা অসম্পৃক্তই পাই। ঠিক আছে, নর্মালি আমরা অসম্পৃক্তই পাই। তাদের মধ্যে একটা হচ্ছে যেমন বেনজিন। ঠিক আছে, একটা কি তোমাদের হচ্ছে বেনজিন। ঠিক আছে, বেনজিন কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যারোম্যাটিক জৈব যৌগ। তো কারেক্ট অ্যান্সার এখানে অ্যালকেনি হবে, কারণ অ্যালকেনি ওখানে এক্স্যাক্টলি তোমাদের সিস্টেমেটিক উপায় ছিল, তো অ্যালকেনি তোমাদের অ্যান্সার হওয়া উচিত। কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকোন, কার্বনের মধ্যে যদি তোমাদের ডবল বন্ড থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালকাইন, আর ট্রিপল বন্ড থাকলে অ্যালকিন হয়। পরেরটায় যাব নাকি, কি বললাম আরেকবার বলে দিচ্ছি। অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনগুলো অসম্পৃক্ত হয়, যেমন এক্সাম্পল তোমাদের কী দিয়েছিলাম, বেনজিন। ঠিক আছে, C6H6। ঠিক আছে, গেল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কী বলেছিলাম, যে অ্যালকিন যেগুলো হয় সেগুলো কার্বন ডবল বন্ড হয়, আর অ্যালকাইন যেগুলো হয় সেগুলো কার্বন ট্রিপল বন্ড হয়। ঠিক আছে, এই তোমাদের দিয়েছিলাম, আর এগুলো কিন্তু সবই তোমাদের অসম্পৃক্ত, এটাই তোমাদের অ্যান্সার হবে। চলো পরেরটাতে। আগের শিফটগুলোতেও কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছিল, কোনটি মিশ্রণের এক্সাম্পল। মিশ্রণ বলতে হোমোজিনাস মিশ্রণ বলা হয়। কাকে বলা হয় হোমোজিনাস মিশ্রণ? এমন মিশ্রণ, ধরো এই পুরোটা বাক্সে অনেকটা বায়ু আছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, পুরোটা বাক্সে কী আছে তোমাদের, বায়ুই আছে।
তো পুরোটা বাক্সের থেকে তুমি এইটুকু পার্ট তুলে নিলে, ঠিক আছে। তো এখানে যদি বায়ুর সমস্ত মিশ্রণগুলো 1:2:3 অনুপাতে থাকে, এইটুকুতেও বায়ুর মিশ্রণগুলো 1:2:3 অনুপাতেই পাবে তুমি, ঠিক আছে। এরকম মিশ্রণকে বলা হোমোজিনিয়াস মিশ্রণ, মানে ওই মিশ্রণের যে কোনো জায়গায় পার্ট তুমি তুলে নাও, সমস্ত পার্টগুলোকে যে মিশ্রণে পাবে পুরোটাতে ওই পার্টটুকুতেও তুমি ওই একইভাবেই পাবে। তো অ্যান্সার হবে কী হবে তোমাদের বায়ু। বায়ু কিন্তু তোমাদের একটা হোমোজেনাস মিশ্রণ, এটা মনে রাখবে। সয়েল হোমোজেনাস নয়, মিল্কও নয়, দুধ বালি এবং তোমাদের পানির মানে জলের যে মিশ্রণ সেটাও কিন্তু আমাদের হোমোজেনাস হয় না, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হাইড্রোকার্বন সম্পৃক্ত, আচ্ছা এটা তো হয়ে গেছে, সরি। চলো পরের প্রশ্ন, নিচের কোন দৃষ্টিদোষে চোখের সমঞ্জন ক্ষমতা মানে অ্যাকোমোডেশন পাওয়ার কমে যায়? তো পয়েন্ট টু বি নোটেড, অ্যান্সার কিন্তু তোমাদের হবে প্রেসবায়োপিয়া, ঠিক আছে। এটা হবে না, কেন হবে না? কারণ দেখো নর্মালি প্রেসবায়োপিয়া ওল্ড এজে দেখা যায়, ঠিক আছে। প্রেসবায়োপিয়া একটা টাইপের হাইপারমেট্রোপিয়াই, বাট প্রেসবায়োপিয়া কিন্তু ওল্ড এজে দেখা যায়, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা মনে রাখবো। যখন নিকট দৃষ্টি না দূরদৃষ্টি এরকম কিছু দেওয়া থাকবে না এবং দুটোই যখন অপশনে থাকবে তার সঙ্গে প্রেসবায়োপিয়া থাকবে, প্রেসবায়োপিয়া অ্যান্সার করে দিয়ে চলে আসবে। মায়োবায়োপিয়া কি, সরি মায়োপিয়া কি, মায়োপিয়া হচ্ছে যখন কাছেরটা ভালো, নিয়ার বাই বেস্ট গুড, কাছেরটা ভালো, ঠিক আছে, দূরেরটা খারাপ। কাছেরটা ভালো তার মানে দূরেরটা খারাপ। আর হাইপারমেট্রোপিয়া কি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি ভালো কোনটা না লিখে রোগের নাম লিখছি, তো যেটা খারাপ সেটা লিখে দিই বরঞ্চ, বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কি তোমাদের, এখানে তোমাদের দূরেরটা খারাপ, ঠিক আছে। এখানে কি দূরেরটা খারাপ, দূরেরটা খারাপ, কাছেরটা ভালো মানে দূরেরটা খারাপ হবে। আর এটা কি, এটা নামটা বড় তার মানে দূরেরটা ভালো কাছেরটা খারাপ, কাছের দৃষ্টি খারাপ, ঠিক আছে, কাছেরটা খারাপ। তো লিখেও দিলাম, বাট অ্যান্সার এখানে কিন্তু প্রেসবায়োপিয়া হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটা। নেক্সট কোশ্চেন, ফুড স্টোরেজে নিম্নলিখিত কোনটি জৈবিক ক্ষতির অন্তর্ভুক্ত নয়? খাদ্যে প্রক্রিয়াকরণ আমি তোমাদের আজকে করিয়ে দেবো, কালকে করানোর কথা ছিল বাট ওই কাজে আটকে গেছিলাম বলে হয়নি। প্রথমে যেটা বললাম, খাদ্যের প্রক্রিয়াকরণ থেকে এই প্রশ্ন এসছে তোমাদের, খাদ্যের প্রক্রিয়াকরণ, ঠিক আছে। এখান থেকে এই কোশ্চেন তোমাদের এসছে, ঠিক আছে। এটা আমি তোমাদের ফ্রিতেই করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো খাদ্যের প্রক্রিয়াকরণ এটা সিলেবাসের বাইরে, বাট স্টিল এখান থেকে কোশ্চেন্স আসছে, কারণ এনসিইআরটিতে এই সিলেবাস থেকে অনেক দিন আগে বাদ দেওয়া হয়েছে, 2022-এর পরেই বাদ দেওয়া হয়েছে, সম্ভবত 21-এ বাদ দেওয়া হয়েছিল, বাট 2019-এর ওপর বেস করে পরীক্ষা এসেছিল বলে তোমরা দেখবে যে রেলের 2022-এও এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আজকে এখান থেকে কোশ্চেন্স দেওয়া হচ্ছে, জানি না কেন। হুইচ অফ দ্য ফলোইং, আমি ভাবে পাই না যে কেন লেখে তাহলে এনসিইআরটি, সবচেয়ে বড় কথা। যাই ফুড স্টোরেজে নিম্নলিখিত কোন জৈবিক ক্ষতির অন্তর্ভুক্ত নয়? ফুড স্টোরেজ, দেখো দুই টাইপের ক্ষতি হয় ফুডে, একটা হচ্ছে তোমাদের জৈবিক, একটা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টাল, পরিবেশগত, ঠিক আছে। পরিবেশগত ক্ষতির মধ্যে তোমাদের পড়ে পরিবেশগত যা যা, যেমন যদি আমরা দেখেছি বাইরে যদি আমরা রাখি কোনো খাদ্যকে, কিছুক্ষণ পর দেখেছি সেটা রসে যায়, অসুবিধা হয়। এটা কিন্তু তোমাদের মেনলি কী কারণে হয়? পরিবেশের আর্দ্রতা এবং হিটের কারণে হয়। তো দুটো জিনিস যেটা এফেক্ট করে সেটা হচ্ছে, এক হচ্ছে হিট, দুই হচ্ছে হিউমিডিটি। আর্দ্রতাকে ইংরেজিতে হিউমিডিটি বলা হয়। আর একটা আছে তোমাদের প্রাণীজ কারণ, বা যাকে আমরা বলি জৈবিক কারণ। জৈবিক কারণের মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ইত্যাদি পড়ে, তার সঙ্গে বিভিন্ন প্রাণীও পড়ে। তো অ্যান্সার আমাদের কী হবে? দেখো মাইক্রো অর্গানিজম যেটা, এগুলো হচ্ছে ওই যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বললাম, ঠিক আছে, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ওগুলো হচ্ছে তোমাদের এই মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়ে, ঠিক আছে, ওগুলো এর মধ্যে পড়ে। ক্লিয়ার? ইঁদুরের দ্বারা ক্ষতি, ড্যামেজ অফ রোডেন্টস, এটা তোমাদের পড়ে প্রাণীর দ্বারা, পোকার দ্বারা ক্ষতি, রোগ প্রাণীর দ্বারা পড়ে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনটা জৈবিক ক্ষতি অন্তর্ভুক্ত না? এইটা জৈবিক ক্ষতি অন্তর্ভুক্ত না, এটা পরিবেশগত, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই চ্যাপ্টারটা ভেরি ইজি চ্যাপ্টার, টাফ নয়। এই চ্যাপ্টারটা যদি তোমার একবার রিভাইজ দাও তাহলেই তোমাদের ইজি হয়ে যাবে। চ্যাপ্টারটা টাফ কিছু নয়, কোশ্চেন একটু বাঁকা আসে, কেমন প্রশ্ন আছে আমি তোমাদের করিয়ে দেবো। উদ্ভিদ মূলের অগ্রভাগে কোন টিস্যু পাওয়া যায়? দেখো মূলের অগ্রভাগ যখন আমরা বলছি তখন মনে রাখবে মূলের যে অগ্রভাগ থাকে এই পোর্শনটাতে, ঠিক আছে, এই পোর্শনটাতে পাওয়া যায় এপিকাল মেরিস্টেম, অর্থাৎ শীর্ষস্থ বিভাজক কলা বা ভাজক কলা, ঠিক আছে, এটা ভাজক কলা। তো অ্যান্সার আমাদের কী হবে? শীর্ষস্থ ভাজক কলা। তোমরা যদি কাণ্ডের অংশ দেখো, একটু বলে দিই ছোট্ট করে, যদি তোমরা কাণ্ডের অংশ দেখো, সবুজ আঁকছি, কাণ্ডের অংশ, ঠিক আছে, কাণ্ডের অংশ যদি তুমি দেখো, তুমি দেখবে যে কাণ্ডের এখানে পাতা রয়েছে, ঠিক আছে, পাতা, ঠিক আছে, এই পাতার ঠিক এই পোর্শনটাতে এখানে এখানে থাকে তোমাদের ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। আর যেটা মাথা, মগজ, মাথা একদম মাথায়, এখানেও তোমাদের এপিকাল মেরিস্টেম থাকে, ঠিক আছে। এখানে তোমাদের কী থাকে? এপিকাল মেরিস্টেম, এ বলে লিখছি। এখানে তোমাদের কী থাকে? ইন্টারক্যালারি মেরিস্টেম, ঠিক আছে। আর নিচের দিকে এই পাশের অংশগুলোতে, এই পাশের পোর্শনগুলোতে, ঠিক আছে, এই পোর্শনগুলোতে এখানে তোমাদের থাকে পার্শ্বস্থ ভাজক কলা, যাকে আমরা বলি ল্যাটেরাল মেরিস্টেম, এবং এটা কিন্তু
গৌণভাজক কলা, ঠিক আছে। ল্যাটারাল মেরিস্টেম কিন্তু গৌণভাজক কলা, মানে পরবর্তীকালে উৎপন্ন হয়। আমি তোমাদের আগের ভিডিওতে গৌণভাজক কলা বলেছিলাম বলে অনেকে প্রশ্ন করেছে গৌণভাজক কলা তো দেখিনি। গৌণভাজক কলাকেই ল্যাটারাল মেরিস্টেম বলা হয়, কারণ এগুলো পরবর্তীকালে উৎপন্ন হয়। তোমরা যখন কোনো গাছকে দেখো প্রাথমিক অবস্থায়, তখন লকলকে দেখো, একদম সরু লকলকে, তখন কোনো পাশের বৃদ্ধি হয় না, ওই জন্য ওখানে কোনো পার্শ্বস্থ ভাজক কলা থাকে না, অর্থাৎ ওটা প্রাথমিক ভাজক কলা নয়, ওটা পরবর্তীকালে ভাজক কলা উৎপন্ন, ওই জন্য ওকে ল্যাটারাল মেরিস্টেম বা গৌণভাজক কলা বলা হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার উইল বি দিস, এখানে কারেক্ট আনসার এইটা। পরেরটা চলো। পরের প্রশ্ন, হোয়াট ইজ ফর্মড ফ্রম এক্স এক্স ক্রোমোজোম। আমরা জানি এক্স ওয়াই থাকে পুরুষে, ঠিক আছে, আর এক্স এক্স থাকে আমাদের মহিলাতে। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের? মহিলা হবে, ঠিক আছে, ওকে, মহিলা। একটা কথা মাথা রাখবে, সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষ ইম্পর্টেন্ট, নট মহিলা, কারণ ওয়াই যেখানে যাবে সেটাতেই তোমাদের কি হবে, পুরুষ না মহিলা উৎপন্ন হবে। দেখো ব্যাপারটা হচ্ছে, যখন যৌন প্রজনন হয় তখন এক্স সাথে এক্সের ম্যাচ হয়, এই এক্সকে গিয়ে আঘাত করবে, সে এক্স এক্স উৎপন্ন হবে। সিমিলারলি এই এক্সকে গিয়ে আঘাত করবে, সে এক্স এক্স উৎপন্ন হবে। সিমিলারলি এই এক্সকে গিয়ে আঘাত করবে, সে এক্স ওয়াই উৎপন্ন হবে। সিমিলারলি এই এক্সকে গিয়ে আঘাত করবে, সে এক্স ওয়াই উৎপন্ন হবে। এবার ওয়াই ডোনেট কে করছে? পুরুষ করছে। ওয়াই কে ডোনেট করছে? পুরুষ। তো পুরুষ হবে না, এগুলো সব পুরুষ হয়ে যাবে, আর ওপরেগুলো সব স্ত্রী হবে, কারণ এক্স এক্স আছে তাই। তো ডোনেট ওয়াই করছে, কে করছে? পুরুষ করছে। পুরুষ যখন ওয়াই ডোনেট করছে তখন দায়িত্ব পুরুষেরই হয়, যে পুরুষ হবে না, মানে সন্তান পুরুষ না স্ত্রী। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার উইল বি দিস, সরি, হ্যাঁ, এখানে এক্স এক্স রয়েছে, এক্স এক্স থাকলে পুরুষ হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, কপার সালফেটের দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণ কেমন হয়? দেখো এরকম একটা তুমি ক্যান নেবে, ঠিক আছে, দুটো ক্যান নেবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটাই ক্যান, পরবর্তীকালে এরকম হয়ে যায়, ঠিক আছে, পরবর্তীকালে কি এরকম হয়ে যায়। তো কী নেবে তুমি, যখন ওখানে ব্লু কালারের, পয়েন্ট টু বি নোটেড, কোন কালারের? ব্লু কালারের, ঠিক আছে, ব্লু কালারে তুমি ধরো নিচ্ছ একটা, ব্লু কালারে তুমি নিচ্ছ কপার সালফেট, ঠিক আছে, ব্লু হয়ে গেছে, যাই হোক চলো, তুমি কিনে হচ্ছে কপার সালফেট, এবং এর মধ্যে তুমি কী দিয়ে দিচ্ছ, তুমি একটা আয়রন নেল, অর্থাৎ একটা কালো রঙের আয়রন নেলকে, দেখি একটু পুরো কালো করা যায় কিনা, হ্যাঁ, ঠিক আছে, এইরকম একটা তুমি কি দিচ্ছ, এখানে একটা পেরেক তুমি দিয়ে দিচ্ছ। যেই তুমি পেরেক দেবে তখন কি হবে, কপার কিন্তু লোহার থেকে কম বিক্রিয়াশীল, কপার লোহার থেকে কম বিক্রিয়াশীল, সুতরাং এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে কপার সালফেট থেকে কপার বেরিয়ে যাবে, কপার সালফেট আর লোহা, কপার যেহেতু লোহা থেকে কম বিক্রিয়াশীল, তখন কি হবে, কপার একা পড়ে থাকবে। আচ্ছা আগে লোহাটার ব্যাপার ঘটাই তোমাদের, এক মিনিট, জাস্ট মিনিট, এটা ঠিক আছে, রাবারটাকে একটু বাড়াবো, ইয়েস। তোমাদের যেটা ঘটবে সেটা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে তোমাদের ফেরাস সালফেট উৎপন্ন হবে এখানে, আর তার সাথে কপার একা পড়ে থাকবে, ঠিক আছে, এইটা বেসিক্যালি ঘটে। কি ঘটবে, ফেরাস সালফেট উৎপন্ন হবে, আর তার সঙ্গে কী হবে, তোমাদের কপার একা পড়ে থাকবে, ঠিক আছে, এইটা তোমাদের বেসিক্যালি ঘটে। এবার কেন হয় এটা? কারণ দেখো কপার লোহার থেকে কম বিক্রিয়াশীল, সুতরাং লোহা কী করবে, কপারকে ডিসপ্লেস করে দেবে, দিয়ে ওকে একা বসিয়ে দেবে, আর নিজে সালফেটের ঘরটা দখল করে নেবে। বুঝতে পারলাম? এবার এখানে কালার চেঞ্জ হয়, কপার বেসিক্যালি ব্লু কালারের হয়, এই যে কপার এইটা হচ্ছে ব্লু কালারের, আর লোহা হচ্ছে এইটা, লোহা হচ্ছে কোনটা, এটা হচ্ছে লোহা আয়রন। এবার যখন বিক্রিয়া শেষ হবে তখন যেটা ঘটে, একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস ঘটে। কী ঘটে সেটা হচ্ছে, দেখবে তুমি বিক্রিয়া যখন শেষ হবে না, তখন এই যে দ্রবণটা, এই দ্রবণটা সবুজাভ হয়ে যাবে, এবং এই যে নেলটা আছে, মানে তোমাদের যে এটা কাজ করি, একে আগে সবুজাভ বানিয়ে দিই, চলো, সবুজাভ হয়ে যাবে, এবং এই যে নেলটা ছিল না যেটা, এটা তোমাদের এইরকম বর্ণের হয়ে যাবে। কী দিয়ে আঁকছি আমি, ও আচ্ছা এইটা দিয়ে গেছি, যাই হোক দেখতে ভালো লাগছে, চলো এরকম বর্ণের হয়ে যাবে, অর্থাৎ এই যে নেলটা, এটা কেমন হবে, তোমাদের এইরকম কালারের হয়ে যাবে, ব্রাউন কালারের হয়ে যাবে। ব্রাউন কালারের কেন হবে? কারণ কপার বেরিয়ে এসে ওর গায়ে জুড়ে যাবে, কপার বেরিয়ে এসে কী হবে, ওর গায়ে জুড়ে যাবে, বোঝাতে পারছি আমি, কপার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কী হবে, এর গায়ে জুড়ে যাবে। আর এই গ্রিন কালারের কেন হবে? কারণ এই আয়রন সালফাইড হচ্ছে গ্রিন কালারের হয়, এটাই বেসিক্যালি গ্রিন কালারের হয়, আর এটা হয় তোমাদের ব্লু কালারের। এখানে কালার চেঞ্জের ওপর ব্যাপকভাবে এই কোশ্চেন্সগুলো আসছে তোমাদের, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী, এবার বলেছে এটা কী টাইপের বিক্রিয়া, তো কী টাইপের দেখলে তুমি, এটা ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া, এটা কী টাইপের বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। তো এখানে বেসিক্যালি কী হবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে, সালফেট এখানে কী হচ্ছে, অ্যাড হচ্ছে। দেখো একটা জিনিস তোমাদের একটু বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু শুনবে।
সেটা হচ্ছে যে নর্মালি আমরা এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলেই জানি, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলেই জানি, ঠিক আছে। কিন্তু এখানে অপশানগুলোকে ভালো করে তাকাও। আমরা যখন অক্সিডেশন স্টেটের দিকে তাকাবো তখন আমরা দেখব যে এই যে লোহা এ কিন্তু কি করবে, ইলেকট্রন লুজ করবে, ঠিক আছে। এবং কপার কি করবে, ইলেকট্রন গেইন করবে, ঠিক আছে। কপার কি করবে, ইলেকট্রন গেইন করবে, ঠিক আছে। ইলেকট্রন গেইন করবে, গেইন মানে কি, পাবে, ঠিক আছে। তো এখানে লোহা কিন্তু কি হবে, জারিত হবে এবং কপার কিন্তু বিজারিত হবে। কপার কি করবে, কপার কিন্তু, আমরা জানি ইলেকট্রন গেইনকে আমরা রিডিউস বলি আর ইলেকট্রন লুজকে আমরা জারণ বলি, ঠিক আছে। তো কপার কিন্তু কি করবে, ইলেকট্রন পাবে, এ কিন্তু ইলেকট্রন লুজ করবে, ঠিক আছে। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমাদের, এটা কিন্তু জারণ বিজারণ উভয়ই ঘটে। এটা মনে রাখবে, এই বিক্রিয়াটা একসাথে প্রতিস্থাপন প্লাস জারণ, একসাথে প্রতিস্থাপন প্লাস জারণ, এটা মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা, কারণ এনসিইআরটিতে কোথাও এটাকে জারণ ব্যাপারে লেখা নেই, বাট এটা কিন্তু একটা জারণ বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স টু সাউন্ড ইন অ্যান অডিটোরিয়াম? অডিটোরিয়ামে সাউন্ডের সাথে কি হয়? শব্দের বিস্তার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়? একদমই না, শব্দ বন্ধ হবে না, শব্দ তো কানে এসে পৌঁছবে, তবেই তো আমরা অডিটোরিয়ামে বসি। অতিরিক্ত প্রতিধ্বনি শোনা যায়, এক্সেসিভ ইকো ইজ প্রডিউস। শব্দ শোষিত হয়, প্রতিধ্বনি কমে যায়, শব্দের তীব্রতা অত্যন্ত বেড়ে যায়। দেখো একটা বলি, যখন আমরা অডিটোরিয়ামে বসি তখন যেটা ঘটে সেটা হচ্ছে অডিটোরিয়াম কি করে, সাউন্ডকে নানা দিকে তোমাদের কি করে, ছড়িয়ে দেয়, ঠিক আছে। নানা দিকে তোমাদের কি করে, ছড়িয়ে দেয় তোমাদের। দেখো যদি তোমরা কখনো অডিটোরিয়াম রুমে গিয়ে বসো তাহলে দেখবে যে শব্দের বিস্তার অবশ্যই বন্ধ হয় না, কারণ অডিটোরিয়ামে অডিয়েন্স থাকে শোনার জন্য, তো এটা তো ক্যান্সেল হবেই। নেক্সট হচ্ছে শব্দ শোষিত হয় এবং প্রতিধ্বনি কমে যায়, সাউন্ড ইজ অ্যাবজর্বড অ্যান্ড রিভারবেরেশন ইজ রিডিউসড। এটা এক্স্যাক্টলি অ্যান্সার নয়, ঠিক আছে। অতিরিক্ত প্রতিধ্বনি তৈরি হয়, এটাও অ্যান্সার না, কারণ দেখো অতিরিক্ত প্রতিধ্বনি তৈরি হওয়া মানে কি, তুমি শ্রোতার শব্দ শুনতেই পাবে না, বারবার একই শব্দ তোমার কানে এসে কীভাবে পৌঁছবে। তো ইকো, এক্সট্রা ইকো প্রডিউস হয় না, ইকো প্রডিউস হয় বাট নট এক্সট্রা, এক্সট্রা প্রডিউস হয়, এটাই তোমাদের রং, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু রং, এই এক্সট্রা ইকো কিন্তু প্রডিউস হয় না, ঠিক আছে। শব্দ যদি শোষিতই হয় তাহলে কিন্তু তোমরা কানে শুনতে পাবে না। তো শব্দের তীব্রতা বেড়ে এটা কারেক্ট, কারণ যখন তোমরা অডিটোরিয়াম রুমে শোনো তখন দেখবে শব্দ অনেকটা পরিমাণ, বেশি পরিমাণ কানে এসে পৌঁছায়, ঠিক আছে। ইনক্রিজেড গ্রেটলি, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে আমার মতে, ঠিক আছে। এবার দেখো যদি বলা হয় যে ইকো কমাতে গেলে তো শব্দ শোষিত হতে হবে, ইয়েস এটাও কারেক্ট, যে ইকো কমানো হয় তাহলে শব্দ কিন্তু শোষিত হতে হয়, কিন্তু আমি এই চারটে অপশানকে ট্যালি করলে আমি দেখতে পাচ্ছি এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা অনেকটা বাস্তববাদী অ্যান্সার, ওকে। তো অ্যান্সার আমাদের দিস, এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট পয়েন্টে চলো। বলেছে মানুষের মস্তিষ্কে চিন্তান করার ক্ষমতা প্রধান কেন? আমরা জানি আমাদের দিনভাগে যত না কাজ করি তার থেকে বেশি চিন্তা করি, আর সেই চিন্তার মধ্যে বেশি হয় দুশ্চিন্তা, ঠিক আছে, কারণ মানুষের জীবনটা এরকম হয়ে গেছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, সি হবে ডেফিনেটলি, বহু সংখ্যক নিউরন এবং তাদের সংযোগ থাকে যে কারণে হয় এটা, ঠিক আছে। পরেরটা চলো। পরের পার্টে যাওয়ার আগে এই পার্টটা আমি তোমাদের বারবার বলেছি যে 3-4টে চ্যাপ্টার বায়োলজিতে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেল, দুই হচ্ছে টিস্যু, ঠিক আছে। প্রত্যেকটা ফেজে প্রশ্ন আসছে। নেক্সট সেলের বিভিন্ন যে অর্গানগুলোর কাজ এটা। নেক্সট হচ্ছে তোমাদের মানুষের মস্তিষ্কের বিভিন্ন কাজ, ওয়ার্কস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ হিউম্যান ব্রেন। তো ওর যে বিভিন্ন পার্টের কাজ ওটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে, হিউম্যান ব্রেন, এই পার্টটা ইম্পর্টেন্ট খুব। নেক্সট হচ্ছে তোমাদের রিপ্রোডাকশন, কারণ এটা থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। এই চারটে পোর্শন ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা জানো যে এখনও তোমাদের লাইভ প্রসেস থেকে প্রশ্ন এসছে, কিন্তু সেই পরিমাণ আসেনি, বাট লাইভ প্রসেসও কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে কখন দিয়ে দেবে তার ঠিক নেই, ঠিক আছে। টিসিএস কী করছে, ধরো ফার্স্ট শিফটে এই দুটো থেকে প্রশ্ন আসলো, সেকেন্ড শিফটে অপর দুটো থেকে প্রশ্ন দিচ্ছে, থার্ড শিফটে অন্য দুটো থেকে প্রশ্ন দিচ্ছে, মানে একই চ্যাপ্টার থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন দিচ্ছে, এটা কম করছে। প্রথম শিফটে যে অধ্যায় থেকে প্রশ্ন আসছে পরের শিফটে ওই অধ্যায়েরই অন্য পার্ট থেকে প্রশ্ন আসছে। যেমন দেখো আমি দেবো দিই মেটাল নন মেটালকে কিন্তু মেটাল অ্যান্ড নন মেটাল একে কিন্তু 3টে পার্টে ভাগ করা যায়। প্রথম পার্টে তোমরা দেখবে মেটাল আর নন মেটালের বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় পার্টে তোমরা দেখবে মেটাল আর নন মেটালের রিয়াকশান আছে, থার্ড পার্টে তোমরা দেখবে মেটাল কীভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা আছে। তো 3টে পার্ট আছে মেটাল নন মেটাল। প্রথম পার্টে এটা থেকে প্রশ্ন বললো, দ্বিতীয় পার্টে এটা দিল, তৃতীয় পার্টে এটা দিল, আবার সেকেন্ড পার্টে ধরো তৃতীয় পার্ট থেকে প্রশ্ন এলো, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে, তোমরা বুঝতে না পারো যে কোন পার্ট থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ কেউ বেরিয়েই ধরো
বুঝে নিল, তার মধ্যে 1 ঘন্টা টাইম থাকে, রিভিশন দিয়ে নিলে তুমি ওটা পেয়ে গেলে, এমন ব্যাপার নয় অ্যাকচুয়ালি। বোঝাতে পারছি আমি? ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন বলছে স্পাইরোগাইরিয়া ফ্রাগমেন্ট দ্বারা ভেঙে গেলে নতুন স্পাইরোগাইরিয়া গঠনের মূল কারণ কি? সেটা হচ্ছে প্রত্যেকটা কোষ বৃদ্ধি এবং বিভাজনে সক্ষম। ঠিক আছে, ইচ অ্যান্ড সেল ক্যান গ্রো অ্যান্ড ডিভাইড। ঠিক আছে, তো কারেক্ট আনসার এটাই হবে আমাদের। বোঝাতে পারলাম আমি? যদিও দেখো স্পাইরোগাইরিয়া একটা উদ্ভিদ, এই হচ্ছে তোমাদের স্পাইরোগাইরা, দেখতে পাচ্ছ। যেটা বলতে চাইছিলাম যে যদিও আমরা জানি যে স্পাইরোগাইরা কিন্তু একটা শৈবাল, সবুজ শৈবাল, সে কিন্তু খাদ্যও ডেফিনেটলি তৈরি করতে পারে, কিন্তু এ যে র্যাপিড গ্রোথ করে, মানে দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল, এরাও কিন্তু কি করতে পারে, প্রতিটা কোষ কিন্তু বৃদ্ধি হতে পারে এবং বিভাজন সক্ষম হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? স্পাইরোগাইরা গঠনের মূল কারণ হচ্ছে এইটাই। তো চলো নেক্সট পরেরটাতে। নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে কোনো ব্যক্তির পৃথিবীতে ওজন যদি 24 নিউটন হয় তাহলে চাঁদে ওজন কত? তো আমরা জানি যে কোনো ব্যক্তির ওজন যখন 24 নিউটন হবে, চাঁদে কী হবে, তার 1/6 হবে। তো অ্যান্সার আমাদের কী হবে? ঠিক আছে, সরি 4, মানে 4 নিউটন। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? 4 নিউটন। কিন্তু তোমাদের যদি বলে ভর আমাদের, পয়েন্ট টু বি নোটে, যদি বলে ভর আমাদের 24 কেজি, তাহলে ওজন কী হবে? তুমি বলবো ওজন কী হবে? দেখো ভর আমাদের 24 কেজি, তখন ওয়েট কী হবে? ভর আমাদের 24 কেজি, ওয়েট কী হবে? ওয়েট হবে 240 নিউটন। কেন? 24 ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার? কারণ ওয়েট একটা ফোর্স, সেটা ইকুয়ালটা আমরা কী জানি? কেজি ইন্টু জি। ঠিক আছে, যখন আমরা ওয়েটের কথা বলবো তখন ওয়েট একটা টাইপের ফোর্স, যার ফর্মুলা হয় কেজি ইন্টু জি। জি ও জি এর মান হচ্ছে এইটা, কেজি হচ্ছে এইটা। কিন্তু যদি বলে ভর এটা পৃথিবীতে, তো চাঁদে ভর কত? বলবে সেমই হবে, 24 কেজি 24 কেজিই থাকবে। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস বলি শোনো, যদি বলে ভর এত, তাহলে চাঁদে ওয়েট কত হবে? এই যে ওয়েটটা বলেছি এটা হচ্ছে পৃথিবীতে ওয়েট। এটা কি? এটা হচ্ছে পৃথিবীতে। পৃথিবীতে ওয়েট হচ্ছে 240 নিউটন। তোমাদের যদি বলে কোনো বস্তুর ভর 24 কেজি, কী টাইপের প্রশ্ন দিতে পারে বলো? কোনো বস্তুর ভর পৃথিবীতে 24 কেজি, তাহলে চাঁদে ওই বস্তুর ওয়েট কত? পৃথিবীতে ওয়েট নির্বাচন করবে, করে তার 1/6 করে দেবে, তখন অ্যান্সার হবে তোমাদের কি? 40 কেজি, 40 নিউটন। কোথায়? চাঁদে। চাঁদে অ্যান্সার কী হবে তোমাদের? 40 নিউটন। এইটার রেসপেক্টে 40 নিউটন অ্যান্সার হবে। বোঝাতে পারলাম না? পারলাম না? দেখো 3-4টে প্রশ্ন দেয়, একটু রিপিট করিয়ে দিই, কারণ এই টাইপের প্রশ্ন আসছে। একটা প্রশ্ন দিল যে পৃথিবীতে তোমাদের দিয়ে দিল হচ্ছে ভর, তোমাদের বললো চাঁদে ভর কত, তো সেমই হবে। তোমাদের দিয়ে দিল পৃথিবীতে ভর, চাঁদে জিজ্ঞেস করলো ভার কত, মানে ওজন কত বা ওয়েট কত, তখন কী হবে? পৃথিবীতে যে ভার হবে, পৃথিবীতে যে ভার হবে বা ওয়েট হবে, তার 1/6 হবে। পৃথিবীতে ভার কী করে নির্বাচন করব? কেজি ইন্টু জি দিয়ে নির্বাচন করব, কেজি ইন্টু জি বাই 6। ঠিক আছে, তোমাদের যদি বলে পৃথিবীতে ভার দেওয়া আছে, চাঁদে ভার কত, কী হবে? যে ভার আছে তার 1/6 ডাইরেক্ট করে দেবো। এখানে আমাদের ওজনটাকে বের করে 6 করতে হচ্ছে, এখানে ডাইরেক্ট 6 করতে পারছি। এই 3 টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। পরেরটা চলো, বলেছে ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফ, ঠিক আছে, কিসের প্রমাণ দেয়? দেখো তার মানে কি? তার মানে একদিকে ধরো আমাদের রয়েছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ প্রথমে 1 কিমি, তারপর 2 কিমি, তারপর 3 কিমি, 1 2 3 রয়েছে। আর এদিকে তোমাদের তো সেকেন্ড রয়েছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এভাবে তোমাদের রয়েছে। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফ কিসে রিপ্রেজেন্ট করে? যদি আমরা এখানে একটা তোমাদের ধরো এই জায়গায় গেছে এখন, তারপর কী হয়েছে? এরকম জায়গায় গেছে, তারপর কী হচ্ছে? এরকম জায়গায় গেছে। তো এটাকে কী রিপ্রেজেন্ট করবে? এটাকে যদি আমি জুড়ে দেই, ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমি এইটাকে জুড়ে দেই, আমি যদি এটাকে কী করি, আমি যদি এটাকে জুড়ে দেই, তাহলে এটা কিসের গ্রাফ দাঁড়াবে? এটা এটা তোমাদের কী বোঝাবে? একদিকে ডিসপ্লেসমেন্ট রয়েছে, নিচে তোমাদের টাইম রয়েছে, তো স্মরণ বাই সময় কিসের বেরোয়? ভেলোসিটি। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? ভেলোসিটি হবে। ঠিক আছে, গ্রাফ কিন্তু আমি তোমাদের দুর্দান্ত করেছি পেরে, এটা বলতে পারবে না। গ্রাফ তোমাদের ধরে ধরে করানো হয়েছে, তারপর বেশ করে দেখো একটা প্রশ্ন এসেই গেল। পরেরটাই চলো, জলে বসবাসকারী প্রাণীরা শ্বাস প্রশ্বাসের জন্য জলের কোন উপাদান ব্যবহার করে? গ্যারেন্টি। মাছ কোন উপাদান ব্যবহার করে? জলের যে কার্বন ডাইঅক্সাইড, জলের যে দ্রবীভূত অক্সিজেন সেটা গ্রহণ করে।
কার্বন ডাইঅক্সাইড তো নয়। ডিজলভ অক্সিজেন, মুক্ত অক্সিজেন জলে থাকে না। জলের মধ্যে H2O, এই যে অক্সিজেন, এই অক্সিজেন ও গ্রহণ করতে পারে। ঠিক আছে, মাছ। পরেরটা চলো, অ্যাকোয়াটিক এনি প্রাণী তাই করে, যারা পিওরলি অ্যাকোয়াটিক। অনেকে আছে অ্যাকোয়াটিকে থাকে বাট অ্যাকোয়াটিক নয়। ঠিক আছে, এরকমও আছে। চলো পরেরটা বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মেরিস্টেম টিস্যু অক্সিন হরমোন সব থেকে বেশি পাওয়া যায়? এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, দেখবে তুমি এনসিইআরটিতে একটা লাইন লেখা আছে, সেটা হচ্ছে কাণ্ডের শীর্ষে। যেমন কাণ্ডের শীর্ষে পাওয়া যায়, তেমন তোমাদের মূলেরও অগ্রভাগে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সিনকে। আর এই দুটোর শীর্ষে কোন ভাজক কলা অবস্থান করে? এপিকাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক কলা অবস্থান করে। দ্য অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়ার আগে এই পার্টটা একটু পড়ে নাও, ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে এই চলো থেকে পড়ো, এই যে চলো রয়েছে না, চলো এখান থেকে পড়ো। আমরা এমন একটা উদাহরণ নেই যার সাথে আমরা আগে কাজ করেছি। যখন বর্ধনশীল অঞ্চলে উদ্ভিদের আলো পতিত হয়, তখন কাণ্ডের শীর্ষে অক্সিন নামে একটা হরমোন সংশ্লেষিত হয় এবং কোষগুলো দীর্ঘকরণে হেল্প করে। উদ্ভিদের এক পাশে আলো এসে পড়ে এবং অক্সিন কাণ্ডের ছায়ামান অঞ্চলের দিকে ব্যাপিত হয়। অক্সিনের এই ঘনত্বের কারণেই কাণ্ডের ওই অংশটা কিন্তু কি হয়, আলোর বিপরীতে কিন্তু থাকে, সেই অংশের কোষে দীর্ঘীকরণ হয়, ফলে কাণ্ডের কিন্তু বৃদ্ধি আলোর দিকে হয়। ঠিক আছে, অর্থাৎ যেদিকে আলো পড়ে তার বিপরীত দিকে অক্সিন তৈরি হয় এবং ফলে ওই দিকে, দেখো যেদিকে অক্সিন তৈরি হচ্ছে কোষগুলো ওইখানে দীর্ঘীকরণ হচ্ছে, ফলে আলোর দিকে বেঁকে যাচ্ছে। বোঝাতে পারলাম আমি? যখন কোনো জিনিসকে তুমি চাপ দাও, তখন সেটা এদিকে চাপ দিলে ওদিকে বাড়ে, ব্যাপারটা ওটা এরকম হচ্ছে এখানে। ঠিক আছে, উদ্ভিদ হরমোনগুলোর আরেকটা হচ্ছে জিব্বেরালিন, যে অক্সিজেনের মতোই কাণ্ডের বৃদ্ধিতে হেল্প করে। সাইটোকাইনিন আছে, যেটা কোষ বিভাজনে হেল্প করে। সাধারণত ফল ও বীজের মধ্যে যে দ্রুত কোষ বিভাজন অঞ্চলে সাইটোকাইনিনের ঘনত্ব অনেক বেশি থাকে। ঠিক আছে, এছাড়াও আছে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দান করে। পাতা পড়ে যাওয়া কিন্তু এই হরমোনের প্রভাবই হয় মেনলি। ঠিক আছে, এটা মনে রাখো, অ্যাবসাইসিক অ্যাসিডের প্রভাবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন দেখো, এটা এনসিইআরটি সিলেবাসে নেই। ঠিক আছে, বাট স্টিল দিস ইজ আস্কড। সো আইইউপিএসসি নেমিং অবশ্যই আছে, কিন্তু ওই রেঞ্জের মধ্যে আছে, বাট স্টিল আক্স। তবু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে শুনে নাও, কারণ এর ওপর বেস করে এবারও কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি এটা চেষ্টা করবো তোমাদের পেডে একটা ছোটো ক্লাস এর উপর করিয়ে দেওয়ার। ঠিক আছে, দেখো এইটা একটু বোঝো ভালো করে। তুমি দেখতে পাচ্ছ এখানে কটা কার্বন আছে, তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো গ্যারেন্টি এটা পেন্টেন তো হবেই, মানে পেন্ট দিয়ে কিছু তো হবেই। তো বিউট তো আগে কাটো, বুটেন আছে বা বিউটেন আছে, সো এটা কাটো ফার্স্ট। এটা তো হবেই না, অ্যান্সার হবেই না, এটা কেটে দাও ফার্স্ট। ঠিক আছে, আমি বেশি দাগাচ্ছি না, কারণ তোমরা পরে অ্যানালিসিস করার সুযোগ পাবে, ওই জন্য আমি দাগাচ্ছি না। আমি পাশেই তোমাদের দাগিয়ে দিচ্ছি যে এটা অ্যান্সার নয়। কেন? কারণ এই বিউটের কারণে। নেক্সট দেখো, ওয়ান পেন্টেন, ওয়ান ব্রোমো। দেখো ব্রোমো কেন? কারণ ব্রোমিন আছে তাই, দ্যাট ইজ ওয়াই ব্রোমো। ঠিক আছে, তো ব্রোমো তো আসবে, এটুকু শিওর। এবার 2, 3 না 1 আসবে, কীভাবে করি? দেখো আইইউপিএসসি নিয়ম, এটা যারা কেমিস্ট্রি, যারা এইচএস লেভেলে পড়েছো তাদের মাথায় বেশি ঢুকবে। ঠিক আছে, তবুও আমি তোমাদের সরলতম করে বোঝানোর চেষ্টা করবো, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। দেখো, মনে রাখবে এখানে এই একটা কার্বন জুটি আর এটা একটা কার্বন জুটি। তোমাদের 1 মিনিট, এখানে এত দাগাদাগি করলে তোমাদের মেন ব্যাপারটা বুঝতে পারবে না। দেখো এখানে একটা কার্বন জুটি আছে, জুটিটাকে বোঝো। এই কার্বনের পরে হাইড্রোজেন নেই, কিন্তু এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন লেগে আছে। কার্বনের এই প্রথম কার্বনের সাথে কী হয়েছে, 3টে হাইড্রোজেন আছে, আর কার্বনটা খুদ তার পরের চেনের সঙ্গে লেগে আছে আর একটা দিয়ে। আমার কথা বুঝতে পারছো? ইয়েস না বলো। এই কার্বনের সঙ্গে কী হয়েছে, একটা হাইড্রোজেন লেগে আছে, একটা ব্রোমিন লেগে আছে। ঠিক আছে, আর এই কার্বন খুদ তার পরেরটার সঙ্গে, নিজেই তার পরেরটার সাথে কী হয়েছে, আবার লেগে আছে। এবার তুমি দেখো ব্রোমিনের অবস্থান কোথায়। ব্রোমিনের অবস্থান হচ্ছে সেকেন্ড কার্বনের সঙ্গে, তৃতীয় কার্বনের সঙ্গে নয়। আর মনে রাখবে নামকরণ বাম দিক থেকে হয়, লেফট সাইড থেকে নামকরণ হয়। লেফট সাইড থেকে 2 নম্বরে কিন্তু ব্রোমিন আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমিন লেগে আছে। তো অ্যান্সার উইল বি 2 ব্রোমোপেন্টেন। কী বললাম কয়েকটা জিনিস খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে নামকরণ বাম দিক থেকে হয়, বাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কার্বনের কোন কার্বনের সাথে যুক্ত, কোন কার্বনের সাথে যুক্ত
তার উপর বেস করে ব্যাপারটা হয়, ঠিক আছে? কোন কার্বনের সাথে যুক্ত আছে ব্রোমিন তার উপর বেস করে ব্যাপারটা হয়। দেখো যদি আমরা বাম দিক থেকে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিন আসছে, ঠিক আছে? তোমরা বললো স্যার ডান দিক থেকে ধরলে তো এর সাথে যুক্ত আছে, থার্ডের সাথে, তাহলে 3 হবে না কেন? কারণ দেখো আইইউপিএসসি নামকরণে যেটা ছোট সেটাকে নিতে হয়, তো বাম দিক থেকে ছোটোটাই আসছে যেটা হচ্ছে ব্রোমিন, এবং সেটা দ্বিতীয় কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, দ্বিতীয় কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত আছে, তো সেকেন্ডের সঙ্গে বসে আছে, ওই জন্য 2 ব্রোমো অ্যান্সার হবে। পেন্টেন কেন? কারণ আমরা জানি 5 হলে পেন্ট হয়, এগুলো তো জানো যে মিথ হলে 1 হয়, ইথ হলে 2 হয়, প্রপ হলে 3 হয়, বিউট হলে 4 হয়, পেন্ট মানে 5, ঠিক আছে? হেক্স মানে 6, হেপ্ট মানে 7, অক্ট মানে তোমাদের 8, নন মানে 9, ঠিক আছে? ডেক মানে 10, ঠিক আছে? তো এইগুলো তো জানো তোমরা। তো অ্যান্সার আমাদের কী হবে? আমাদের এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। পরেরটা চলো, এটা গুড কোশ্চেন্স, ভেরি ভেরি গুড কোশ্চেন্স। এটাকে দেখে মনে হতে পারে যে এটা সিলক্সের প্রশ্ন, বা এটা সিলক্সের প্রশ্ন নয়, এটা অ্যাকচুয়ালি সায়েন্সের প্রশ্ন। ষাঁড় একাই বাছুরে জন্ম দিতে পারে? ষাঁড় তো ডেফিনেটলি জন্ম দিতে পারে না, তার জন্য গরুকে দরকার হবে, কারণ এটা যৌন প্রজনন হয়, ঠিক আছে? তো দিস ইজ নট দ্য অ্যান্সার, এটা তো কারেক্ট নয়, ঠিক আছে? নেক্সট, মুরগি একাই ছানা জন্ম দিতে পারে না, এটাই কারেক্ট, কারণ মুরগির সঙ্গে মুরগাও দরকার হয়, কারণ না হলে কি হবে না, ছানা হবে না, ঠিক আছে? মোরগ এবং মুরগি উভয় মিলে ছানা জন্ম দিতে পারে, বিকজ যেখানে দুটো কী দরকার, শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ দুটো জননকোষের প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা যৌন প্রজনন বলছি, ঠিক আছে? সো কারেক্ট আনসার আমাদের কথন 2 রাইট, কিন্তু কথন 1 রাইট নয়, এটাই আমাদের হবে। ইউনিক লেভেলের প্রশ্ন বলেছে, অক্সিজেনের অনুপস্থিতিতে যখন গ্লুকোজের ব্রেকডাউন হয় তখন তাকে কি বলি? তোমরা জানো যে 2 টাইপের হয়, একটা হচ্ছে অ্যারোবিক, ঠিক আছে? একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক, অ্যারোবিক বানান ভুল গেছে, AERO। একটা হচ্ছে অ্যারোবিক, এটা অ্যারো কোথা থেকে আসছে? এয়ার থেকে আসছে, AIR, এয়ার থেকে আসছে অ্যারো, ঠিক আছে? আর অ্যানারোবিক হচ্ছে ANAERO, অ্যানারোবিক। এটা মানে হচ্ছে যেখানে অক্সিজেন আছে, এয়ার মানে অক্সিজেন, এখানে আছে, আর এখানে কি, এখানে হচ্ছে অক্সিজেন নেই, তো এটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন, ঠিক আছে? এনসিআরটিতে আছে, অবায়বীয় শোষণ বা গাজন বলা হয়, বা ফার্মেন্টেশনও বলা হয় এটাকে, ওকে? চলো, আচ্ছা এই প্রশ্নটাও তোমাদের নেক্সট কোশ্চেন্স, তোমাদের নেক্সট শিফট বেসড কোশ্চেন্স তোমাদের, এবং এক্সপেক্টেড। তোমাদের বলছে যে C5H12, দেখো C5H12 অর্থাৎ 5টার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 12টা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ N তো তোমাদের আছেই, পয়েন্ট টু বি নোটেড, প্রথম কথা N তো তোমাদের আছেই, তারপরে কি রয়েছে তোমাদের, তোমাদের যেটা রয়েছে সেটা 2n+2, এই ফরম্যাট রয়েছে না? N হচ্ছে তোমাদের 5, 2 5 10 +2, N আর 2n+2, এটা কিসের ফরম্যাট? প্রোপেনের ফরম্যাট। সো এটা প্রোপেন তো ডেফিনেটলি, সো প্রোপেন তো হবেই, কারণ দেখতে পাচ্ছ 5টা কার্বন রয়েছে, সো প্রোপেন ডেফিনেটলি, সো প্রোপেন অ্যান্সার হবেই তোমাদের। তো ফার্স্ট আর লাস্ট এই দুটো আমরা রাখবো, বি আর সি আমরা কেটে দেবো, বোঝাতে পারলাম? তো বি আর সি আমাদের কাটা যাবে, কারণ দেখো বিউটেন রয়েছে, সো বিউটেন তো নয়, এখানে প্রোপেন, তো প্রথম কথা প্রোপেন তো হবেই। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে নিওপেন্টেন বলা হয়। নিওপেন্টেনের যে তোমাদের যে পার্ট, অ্যাকচুয়ালি 1 মিনিট, সরি, একটা মিনিট। আচ্ছা তোমরা বলবে যে স্যার এটা তো পেন্টেন হবে, আপনি প্রোপেন দাগাচ্ছেন কেন? কারণ 5টা রয়েছে, সো পেন্টেন হওয়ার কথা। দেখো একটা জিনিস বলি, ঠিক আছে, এটা তো 5টা রয়েছে পেন্টেন, তো কেন আপনি এখানে প্রোপেনকে দাগাচ্ছেন? দেখো পেন্টেনই হওয়ার কথা ছিল, কিন্তু বিউটেন তো হচ্ছে না, ঠিক আছে? সো পেন্টেন কেন হবে না নাম, কেন? নিওপেন্টেন হচ্ছে একটা আইসোমার অফ পেন্টেন, ঠিক আছে? আমরা জানি এন পেন্টেন হয়, ঠিক আছে? তারপর তোমাদের এন এন পেন্টেন শব্দের অর্থ কী? দেখো নর্মাল পেন্টেন, ঠিক আছে? এন পেন্টেনকে আমরা বলি নর্মাল পেন্টেন, ঠিক আছে? তারপর তোমাদের আইসো পেন্টেন হয়, আর তারপর তোমাদের নিওপেন্টেন হয়। নিওপেন্টেন মানে হচ্ছে নিউলি, নতুনভাবে এর স্ট্রাকচারকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? 3 টাইপের আইসোমার পেন্টেনে দেখা যায়, ঠিক আছে? তো পেন্টেন কেন হবে না? দেখো এর কারণ হচ্ছে, বলে দিই, তুমি যখনই এর চেনকে দেখবে না, তুমি যখনই এর চেন দেখবে, তুমি দেখবে এদের মধ্যে তোমাদের লং চেন 3টে রয়েছে। আইইউপিএসি এইগুলোকে বুঝবে কি করে? এর জন্য স্টাডি করা জরুরি। হাইড্রোকার্বনকে চুট করে দেখলে আর পুট করে অ্যান্সার দিলে এটা পসিবল নয়।
হাইড্রোকার্বনের চ্যাপ্টার জন্য তোমাকে ডিটেইলিং স্টাডি করতে হয়, যেটা এনসিইআরটিতে এই লেভেলে কোশ্চেন্স নেই, সেই জন্য আমিও করাইনি, কিন্তু কোশ্চেন্সে পড়ছে। সো বুঝতেই পারছো আশা করি যে কোন লেভেলে কোশ্চেন্স তোমাদের কিছু কিছু চ্যাপ্টার থেকে দুম করে দম হচ্ছে, আর কিছু কিছু চ্যাপ্টার থেকে দম করে ফুস হচ্ছে। অর্থাৎ কিছু কিছু চ্যাপ্টার থেকে খুব লো লেভেলে কোশ্চেন্স আসছে, আর কিছু কিছু চ্যাপ্টার থেকে দুম করে একটা হাই লেভেল চ্যাপ্টার ফুট করে ঢুকিয়ে দিচ্ছে। এটা কেন জানি না করছে। তোমার দেখো আইইউপিএসসি নেম অনেক জিনিসও নির্ভর করে, যেমন বললাম তোমাদের বাম দিক থেকে নেমকরণ হয়, কার্বনের কোন কার্বনের সঙ্গে ওই গ্রুপটা যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড হবে, ঠিক আছে, এগুলো ম্যাটার করে। নেক্সট একটা জিনিস কি, লং চেনকে দেখতে হয়। আমরা যখনই এখানে এই ধরনের পেন্টেনকে দেখবো, নিও পেন্টেনের যখন আমরা গঠনকে দেখবো, তখন আমরা দেখবো 3টে লম্বা চেনই পাওয়া যায়। ওই জন্য এখানে আমরা প্রোপেনকে আনি ফার্স্ট, কারণ প্রোপেনে আমাদের 3টে লম্বা চেন থাকে। সো আমরা প্রোপেনকে আনি, গেল নামে ওই জন্য প্রোপেন আসবে, গেল প্রথম কথা। নেক্সট মিথাইল কোথা থেকে আসছে, দেখো আমরা জানি দেখো এক মিনিট, আমরা অ্যালকাইন গ্রুপকে পেয়েছিলাম, কিন্তু আমরা মনে আছে হয়তো একটা আছে গ্রুপ যাকে আমরা বলি অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপ কাকে বলা হয়? অ্যালকাইল গ্রুপ হচ্ছে যখনই একটা হাইড্রোজেনকে বাদ দেবো মিথেন থেকে, যখন আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেবো, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে অ্যালকাইল গ্রুপ, এটা হয়ে যাবে CH3। মিথেনের ফর্মুলা কি CH4, কিন্তু মিথেনের ফর্মুলা থেকে আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেবো, তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমাদের CH3। এই CH3 গ্রুপ এখানে পাওয়া যায়, ঠিক আছে, সেই জন্য এখানে আমরা একে বলি আমরা মিথাইল। এবার কটা CH গ্রুপ পাওয়া যায়, CH3 গ্রুপ পাওয়া যায়, দুটো CH গ্রুপ পাওয়া যায়, এটাকে বলা হয় ডাই মিথাইল। ডাই কেন মানে, ডাই মানে যে দুটো, দুটো CH3 গ্রুপ এইখানে পাওয়া যায়, ঠিক আছে। আরেকটা কথা মাথা রাখবে, সেটা হচ্ছে যে এই দুটো CH3 গ্রুপ দ্বিতীয় কার্বনের সঙ্গে অ্যাড থাকে, ওই জন্য এখানে 2 কথাটা আসে। দুটো CH3 গ্রুপ দ্বিতীয় কার্বনের সঙ্গে অ্যাড থাকে, ওই জন্য এখানে 2 কথাটা আসে। বুঝতে পারলাম? তো অ্যান্সার আমাদের কোনটা হবে? ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এই কোশ্চেন্স পড়ে আর তোমরা যদি চাও যে এই কোশ্চেন্সগুলো উত্তর তোমরা করে আসতে পারবে, তাহলে আমি বলি এর জন্য ডিটেল স্টাডিং প্রয়োজন হয়। তোমরা কমেন্টে লিখো, তাহলে আমি একটা ভিডিও দেবো, কিন্তু ভিডিওটা কিন্তু টাফ হবে, ঠিক আছে, মানে এই ব্যাপারগুলোকে তোমাদের আমি ওখানে কিন্তু বুঝিয়ে বলবো এবং একটু এক্সপ্লেন করে বলবো। সো একটুখানি টাফ তো ডেফিনেটলি হবে, ওকে, কারণ এটা এনসিইআরটি প্যাটার্নের কোশ্চেন্স নয়, এনসিইআরটি সিলেবাসের বহির্ভূত কোশ্চেন্স নেই এনসিইআরটিতে। নামটা আছে বাট এর কামটা নাই, ঠিক আছে। চলো পরেরটাতে দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কারেক্ট প্রসেস অফ মাসেল মুভমেন্ট। মাসেল মুভমেন্টের কারেক্ট প্রসেস কি? দেখো আমাদের স্নায়ুকলা, আমাদের যে স্নায়ুকলা আছে সেটা প্রথমে কি পাঠাবে? স্নায়ু স্পন্দন পাঠাবে। স্নায়ু স্পন্দন পাঠালে কী হবে? পেশি সংকোচন ঘটবে। তো প্রথমে আমাদের কাজ করা হচ্ছে স্নায়ুকলা, ঠিক আছে, স্নায়ুকলা। তারপর আমাদের কী কাজ করবে? তারপর আমাদের কাজ করবে পেশি সংকোচন, ঠিক আছে। পেশি সংকোচন প্রসারণ দুটোই হয়, তো এখানে পেশি সংকোচন বলেছে, চলো ঠিক আছে। তারপরেই কিন্তু আমাদের কাজ হবে, কর্ম হবে। আর কাজের মধ্যে একটা হচ্ছে গতি। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এইটা, স্নায়ু উদ্দীপনা, তারপর পেশি সংকোচন, তারপর গতি। প্রথমে ইম্পালস আসবে, মাসেল কনস্ট্রাকশন হবে, তারপরে গতি হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট পার্টটা, এটা কোথায় আছে এটা তোমাদের দেখিয়ে দিই। এই পার্টটাতে তোমাদের আছে কীভাবে স্নায়ুকলা কাজ করে। এই অংশটা পড়ে নিও যে যখন স্নায়ুস্পন্দন পেশিতে পৌঁছায় তখন অবশ্যই পেশিতন্তুর চলন ঘটবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে পেশিতন্তুর চলন ঘটে কী করে? পেশি কোষ এদের আকৃতি খর্ব ঘটিয়ে চলন ঘটায়। খর্ব মানে সংকোচন হওয়া। তো অর্থাৎ প্রথমে স্নায়ুস্পন্দন, তারপরে কী ঘটালো? সংকোচন হলো, তারপরেই কিন্তু কী হবে? গতি হবে বা কাজ হবে। এখান থেকে ছোটো করে প্রশ্নটা ওখানে তুলে দিয়েছে। চলো পরেরটাতে, এখানে বলেছে ডিএনএ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক। দেখো আমি এখানে দুটো সঠিক বক্তব্য পাচ্ছি। এক হচ্ছে ডিএনএ প্রতিলিপি হওয়া কোষের পূর্ব আবশ্যক গুণ, রেপ্লিকেশন অফ ডিএনএ ইজ প্রিরিকুইজিট অফ সেল। এটা যদি মিনিং এটা দাঁড়ায় যে কোষের কোষ গঠনের আগেই ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, তাহলে এটা ইনকারেক্ট, কারণ এর মিনিংটা একটু ক্লিয়ার নয়, ঠিক আছে। যদি কোষ গঠনের আগেই ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে এটা বলা হয়, তাহলে এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ডিএনএ সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয় না, ডিএনএর যে গঠন তাতেই আমরা ত্রুটি পাই, আর সেই ত্রুটিকেই কি বলা হয়? প্রকরণ বলা হয়। আর প্রকরণের কারণেই আমরা আমাদের বাবা মার কপি তো হই না, দেখতে একরকম হই। সো এটাও তো ইনকারেক্ট, কারণ ত্রুটিমুক্ত হয় না, ত্রুটি থাকে তাতে। নেক্সট হচ্ছে ডিএনএ প্রতিলিপিগুলোর মিল আছে, কিন্তু তারা একদমই এক নয়। তারা কপি অবশ্যই সিমিলার, কিন্তু দে আর নট আইডেন্টিক্যাল, মানে পুরোপুরি কপি পেস্ট নয়। এটা কিন্তু 100% কারেক্ট। তো এই তিনটের মধ্যে সবথেকে বেশি কারেক্ট হচ্ছে সি। এও কারেক্ট যদি বলা হয় যে কোষের মধ্যে অবশ্যই ডিএনএ ঘটবে, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটবে, যদি এটার মিনিং এটা হয় তাহলে কারেক্ট। কিন্তু যদি বলা হয় কোষ গঠনের আগেই ডিএনএ প্রতিলিপিকরণ সম্ভব, তাহলে সেটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তো বেশি কারেক্ট হচ্ছে অপশান সি। কোশ্চেন্স দেখে অ্যান্সার করবে। পরেরটাই চলো।
হোয়াট ইজ দ্য নেচার অফ ম্যাগনেটিক ফিল্ড ইন সলিনয়েড? আমরা জানি যে সলিনয়েডের মধ্যে আমরা যখন কোনো বস্তুকে দেখি, ঠিক আছে, সলিনয়েড কেমন হয়? সলিনয়েড দেখতে এরকম হয়, আমরা জানি, এরকম তো হয় না। আচ্ছা চলো সলিনয়েড তোমাদের একটা নিয়ে আসি, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো এই হচ্ছে তোমাদের সলিনয়েড, ঠিক আছে। মনে রাখবে সলিনয়েডের ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হয় যেটা তোমাদের নর্মাল দ্বন্দ্বচুম্বকে হয়। কি সেটা? সেটা হচ্ছে নর্থ থেকে তোমাদের চুম্বক রেখাগুলো বেরোয় আর সাউথ দিয়ে তোমাদের চুম্বক রেখাগুলো প্রবেশ করে। কিন্তু এর ভেতরে কি হয়? সাউথ দিয়ে ঢোকে, নর্থ দিয়ে বেরোয়, প্রথম কথা। কিন্তু চুম্বক ক্ষেত্রগুলো এরকম পরপর পরপর প্যারালালে সজ্জিত থাকে, ফলে এখানে চুম্বক ক্ষেত্রগুলো সব ইউনিফর্ম হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের বেসিক্যালি কী হবে? এইটা কারেক্ট অ্যান্সার হবে। কোনটা? এইটা। অর্থাৎ চুম্বক ক্ষেত্র কী হয়? ইউনিফর্ম হয়। এটা একটু মনে রাখবে যে সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্রের যে স্ট্রেংথ বা ক্ষমতা, সেটা এর পাক সংখ্যার ওপর নির্ভর করে। আর কিসের ওপর নির্ভর করে? সেটা হচ্ছে যে এই পাকের মধ্যে যে বায়ুর যে গ্যাপ আছে, এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপ যত কমবে তত এর কিন্তু স্ট্রেংথ বাড়ে। এ দুটোর ওপর সঙ্গে সমানুপাতিক হারে পাক সংখ্যা যত বাড়বে, ম্যাগনেটিক ফিল্ডসও, বি মানে ম্যাগনেটিক ফিল্ডস, ঠিক আছে, বি হচ্ছে তোমার ভেক্টর রাশি, তো বিও তত বাড়বে, বি মানে ম্যাগনেটিক ফিল্ডস, ঠিক আছে। এছাড়াও মাথা রাখবে যে যত তুমি কারেন্টের পরিমাণ বাড়াবে, আই যত বাড়াবে তত কিন্তু বি তোমাদের বাড়বে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু তত বাড়বে, ঠিক আছে। এগুলোর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে ক্যালসিয়াম মানে জিপসাম, জিপসাম কিন্তু তোমরা জানো যে ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে তোমরা যখন জল অ্যাড করে দিচ্ছ 2 অণু, তখন তাকে আমরা বলি জিপসাম। এটা কি আমরা কি বলি? এটাকে আমরা বলি জিপসাম, ঠিক আছে। ক্যালসিয়াম সালফেট বেসিক্যালি জিপসাম, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জিপসামকে আমরা উত্তপ্ত যদি করি, কিসের মাধ্যমে উত্তপ্ত করি? যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে বলা হয় 373 ডিগ্রি কেলভিন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট তো উৎপন্ন হবেই, তার সাথে সাথে আমাদের হাফ H2O উৎপন্ন হবে, যেটাকে আমরা বলি প্লাস্টার অফ প্যারিস। কি বলি আমরা? প্লাস্টার অফ প্যারিস। অর্থাৎ খানিকটা আধা ডিহাইড্রেশন হয়। এবং এর সাথে আমাদের এই যে দেখো টোটাল 2 অণু ছিল, তার থেকে হাফ অণু বেরিয়ে এলো আর বাকি 1.5 অণু জল এখানে থেকে যায়। বোঝাতে পারলাম? এখানে কী হবে? আমাদের ক্যালসিয়াম সালফেট এবং হেমিহাইড্রেট উৎপন্ন, এটাকে বলা হয় হেমিহাইড্রেট। হেমি কেন? কারণ পুরো জলটা এর মধ্যে নেই তাই, ঠিক আছে। তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এই যে এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। দিস ইজ কল প্লাস্টার অফ প্যারিস। দেখো হেমিহাইড্রেট বলে দিয়েছে, আমি আমার পেট ক্লাসে অনেকবার এটা বলেছি যে এটাকে হেমিহাইড্রেট বলা, হেমিহাইড্রেট বলা, হেমিহাইড্রেট বলা, শুধু প্লাস্টার অফ প্যারিস শিখে রাখলে তোমাদের হয় না, ঠিক আছে। বোঝাতে পারলাম? চলো নেক্সট পয়েন্টটাতে। বলেছে রেট অফ ইভাপোরেশন মানে বাষ্পীভবনের যে হার, সেটা কিসের ওপর নির্ভর করে? দেখো হিটের ওপর ডেফিনেটলি নির্ভর করবে, তাপমাত্রা এবং টেম্পারেচারের ওপর ডেফিনেটলি নির্ভর করবে। নেক্সট যেটা নির্ভর করে কোন, তুমি ধরো এইটুকু বাটিতে একটা কাপে তুমি চা রেখেছো, আর তুমি একটা প্লেটের ওপর তুমি কী করেছো? চা রেখেছো, কোনটাতে তোমার দ্রুত বাষ্পীভবন ঘটবে? প্লেটে বাষ্পীভবন ঘটবে। কেন? কারণ প্লেটের যে সারফেস এরিয়া সেটা বড়, তাহলে ডেফিনেটলি সারফেস এরিয়ার ওপরে ডিপেন্ড করে, যত বড় হবে তত হবে। এছাড়া বায়ুপ্রবাহ, ঠিক আছে, এয়ার ফ্লোয়ের ওপরেও কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো অ্যান্সার কী হবে তোমাদের? দেখো তাপমাত্রা, হ্যাঁ, আর্দ্রতার উপরেও ডিপেন্ড করে, তো ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাপমাত্রার উপর ডিপেন্ড করে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া, এর উপর ডিপেন্ড করে, বায়ুর বেগের উপর ডিপেন্ড করে, এবং আর্দ্রতা অর্থাৎ হিউমিডিটি, সব কিছুর উপর ডিপেন্ড করে। তুমি দেখবে যে যখন শীতকাল, তখন শীতকালে জামা কাপড় কম শুকায়। কেন? কারণ বর্ষাকালে জামা কাপড় কম শুকায়। কেন? কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে, অত্যন্ত আর্দ্রতা বেশি থাকার কারণে কি হয়? বাতাস অলরেডি তোমাদের জল রয়েছে বাতাসে, ফলে বাতাস কিন্তু তোমার জামা কাপড় থেকে জল নেবেই না, ঠিক আছে। সেই কারণে জল কাপড়েই পড়ে থাকে, জামা কাপড়েই পড়ে থাকে, জামা কাপড় ভিজেই থাকে, ঠিক আছে, অনেক দেরি করে শোকায়। এটা হচ্ছে মেন কারণ। তো আর্দ্রতা ফ্যাক্টর। পরেরটা চলো। পরের প্রশ্ন, এ কনকেভ লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ অফ 15 সেন্টিমিটার। একটা কনকেভ লেন্স আছে, কেমন হয় কনকেভ লেন্স? এরকম দেখতে হয় কনকেভ লেন্স, ঠিক আছে। এর ফোকাস কত? 15 সেন্টিমিটার। অবজেক্ট প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 30, হোয়াট উইল বি দ্য ম্যাগনিফিকেশন? দেখো আমরা সবাই জানি যে ম্যাগনিফিকেশন কী হবে? একের থেকে কম হবে, কারণ এটা কনকেভ লেন্স আছে, কনকেভ লেন্সে একের থেকে কম হবে। তো এইটা তো অ্যান্সার হবে না এবং এটাও অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হতে পারে। তো চলো আমরা দেখে নিই একবার। এবার দেখো এখানে বলে যে তোমাদের কনকেভ লেন্স, কনকেভ লেন্সের আমরা কী জানি? পাওয়ার কী হয়? নেগেটিভ হয়, ঠিক আছে। কনকেভ লেন্সের পাওয়ার কী হয়? নেগেটিভ হয়। আর পাওয়ার নেগেটিভ মানে ফোকাসও নেগেটিভ হয়, ঠিক আছে। তো তোমরা এখানে ধরে নাও ফোকাস দিয়েছে, ফোকাস দিয়ে ধরো ফোকাস নেগেটিভ হয়, তাহলে ফোকাস লেন্থ কত আমাদের? 15, ঠিক আছে। আর আমরা জানি কি যে V/U ইকুয়াল টু তোমাদের, অর্থাৎ বস্তু দূরত্ব মানে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু তোমাদের ম্যাগনিফিকেশন হয়। এখানে কোনো নেগেটিভ হয় না, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস নেবো, কারণ
আমাদের আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস, এটা তোমাদের v/u আছে না, তো ম্যাগনিফিকেশন বার করতে বলেছে, তার মানে আমাদের কী কী দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, অবজেক্ট ডিস্টেন্স দেওয়া, তো ম্যাগনিফিকেশনের জন্য আমাদের v বার করে নিতে হবে। তো আমরা ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি, ফর্মুলাটাই আমি লিখছি। ফর্মুলা আমরা জানি কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা আমরা জানি। তো 1/v মাইনাস 1/u, 1/u তো অলওয়েজ নেগেটিভ হয়, আমরা সবাই জানি। সো ইউ আমাদের কী হবে, 30 হবে, এবং -30 সেটা এদিকে গিয়ে পজিটিভ করে দেবে, এখানে ইউ অলরেডি মাইনাস 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 কী করে দেবে, পজিটিভ করে দেবে, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কী হবে 1/-15 হবে, এটা আবার এদিকে যাবে, সেখানে গিয়ে কী করে দেবে, আবার ডাইরেক্ট এটাকে মাইনাস করে দেবে। সো এইটা আমাদের অ্যাকচুয়াল হবে। তো 1/v ইকুয়াল টু আমাদের কী দাঁড়াবে, তোমাদের 15 30, তো 30 হবে, এখানে আমাদের কী দাঁড়াবে 2 দাঁড়াবে, আর এই জায়গায় আমাদের কী দাঁড়াবে 1 দাঁড়াবে, তো এটা আমাদের কী হবে -1/30, ঠিক আছে, -1 কী হবে আমাদের 30 হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি -1/30 হয়েছে, ওকে। আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের কিন্তু ভি বার করতেই বলেনি, ম্যাগনিফিকেশান বার করতে বলেছে, ঠিক আছে। তো এইটা আমাদের কী হবে 3 হবে, কাটাকুটি গেলে কী হবে আমাদের -10 আসবে। তো ভি এর মান আমাদের কী আসবে -10, 1/ভি এর মান -1/10, তো ভি এর মান কী হবে -10। ম্যাগনিফিকেশানের ফর্মুলা কি, ও ওপরে তো লিখেইছি, চলো। তো ভি আমাদের বসাও -10 আর ইউ আমাদের বসাও -30, ঠিক আছে। সো কাট পিস হয়ে যায়গা। তো এখানে কি আসবে দেখো 3 আসবে। আচ্ছা 1 মিনিট, ভি এটা অসৎ প্রতিবিম্ব দেবে, আর লেন্সের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব আমাদের উৎপন্ন হয় বাম দিকে, ঠিক আছে। তো বাম দিকে উৎপন্ন হওয়া মানে নেগেটিভ তো হবে, হ্যাঁ নেগেটিভ তো এসছে। তো v/u তোমাদের কি দেবে -3। 1 মিনিট, নেগেটিভ তো অ্যান্সার হবে না, কারণ অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হলে অসৎ প্রতিবিম্বের তো সাইন নেগেটিভ হয় না, সো এটা পজিটিভই হবে, ঠিক আছে। এটা সরি ফর দ্যাট, দিস ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে। তোমরা এই দুটোকে তোমরা করে দাও এবং এটাই অ্যান্সার হবে, কিন্তু এটা নেগেটিভ হবে না, আমি এটাই চিন্তা করছিলাম। কাটাকুটি গেলে আমাদের কি হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1/3 হবে, ঠিক আছে। ম্যাগনিফিকেশন আমাদের 1/3, 1/3 মানে হচ্ছে 0.33 চলতে থাকবে, তো 0.3 নিচে ঠিক আছে, কিন্তু নেগেটিভ হবে না, কারণ কনকেভ লেন্সের তোমাদের নেগেটিভ তো হয় না, ঠিক আছে, কারণ অসৎ প্রতিবিম্ব না, অসৎ প্রতিবিম্ব সবসময় কোথাও উৎপন্ন হয়, উপরে উৎপন্ন হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে, তা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে উৎপন্ন হলে কোনো নেগেটিভ হয় না, ঠিক আছে। সৎ প্রতিবিম্ব অলওয়েজ নেগেটিভ হয়, এটা মাথায় রাখবে, সেটা দর্পণ হোক বা লেন্স হোক। সৎ প্রতিবিম্বের যে ম্যাগনিফিকেশান সেটা অলওয়েজ কী হয়, নেগেটিভ হয়, কারণ সৎ প্রতিবিম্ব অলওয়েজ কোথায় উৎপন্ন হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, মানে উল্টো হয়, উল্টো হলে নেগেটিভ হবে, আর সোজা হলে পজিটিভ হবে, অসৎ প্রতিবিম্ব সোজা সো পজিটিভ হবে, এটাই আমি চেক করছিলাম। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যাই হোক এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরেরটা, নেক্সট প্রশ্ন, অবতল দর্পণের পি যদি তোমাদের ফিক্সড হয়, ফোকাস যদি এফ হয়, তাহলে মাঝখানে রাখা পি আর এফ এর মাঝখানে রাখা বস্তুর পজিশন কী হবে। দেখো অবতল দর্পণে আমি তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এফ, এই দুটোর মাঝখানে যখন আমরা কোনো বস্তুকে রাখি, এটা হচ্ছে 1 নম্বর পজিশন। 1 নম্বর পজিশনে বস্তুকে রাখলে কী হয়, সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সেটা বড় হয়, ঠিক আছে, এবং সেটা কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, এবং সেটা সোজা হবে ডেফিনেটলি, কাল্পনিক প্রতিবিম্ব অলওয়েজ সোজা হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, যে ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড এনলার্জড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক, তো এটা ঠিক করে নিও, তোমাদের অসৎ লিখে নিও তোমরা, ওকে। চলো পরেরটা, বলেছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে ক্রোমোপ্লাস্ট, তার মধ্যে পড়ে ক্লোরোপ্লাস্ট, জ্যান্থোফিল ইত্যাদিগুলো পড়ে, ঠিক আছে। লিউকোপ্লাস্ট কী করে, লিউকোপ্লাস্টের মেন কাজ হচ্ছে তোমাদের সংরক্ষণ করা, স্টোর করা। এখানে স্টোর করা কোথায় লেখা থাকে, এই যে স্টার্চ এবং খনিজ পদার্থ প্রাইমারিলি কোথায় স্টোর থাকে, লিউকোপ্লাস্টে স্টোর থাকে, পরবর্তীকালে সেটা ভ্যাকুয়ালে কনভার্ট হয়, মানে ভ্যাকুয়ালে চলে যায়, ঠিক আছে। সো অ্যান্সার আমাদের লিউকোপ্লাস্টের কাজ কী হবে, স্টার্চ এবং খনিজ পদার্থের সংরক্ষণ। বলেছে যে সমান গতিতে দূরত্ব ওর সময় গ্রাফের ঢাল কেমন হয়। সমান গতি মানে ইউনিফর্ম মোশন, মানে হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, কি করছে, সমান দূরত্ব সে অতিক্রম করছে, এই রকম গ্রাফ তোমাদের কেমন হয় এটা তোমাদের দেখাতে বলেছে। দেখো এই হচ্ছে তোমাদের গ্রাফ, এই হচ্ছে গ্রাফ, ঠিক আছে, দিস ইজ দ্য গ্রাফ। নিচে কি লেখা আছে, সুষম দ্রুতিতে গতিশীল বস্তু দূরত্ব সময় গ্রাফ। কী হয়েছে, এদিকে দেখো সময় দেওয়া আছে, 0 থেকে 20 সেকেন্ড হয়েছে, 20 থেকে 40, 40 থেকে 60 হয়েছে। দেখো 0 যখন ছিল তখন কোনো গতি এখানে কোনো কিলোমিটার সে অতিক্রম করেনি, যখন
এখানে তোমাদের 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10 ঘরে 20 হচ্ছে, তার মানে 1 2 3 4 5, এই যে 5 নম্বরে সে কিন্তু এই গতিতে গেছে, এখানে গেছে। ঠিক আছে, 5 নম্বর মানে হচ্ছে এখানে যখন 10 সেকেন্ড হয়েছে, 5 মানে 10, টোটাল যদি 10-এ যদি 20 হয় তাহলে 5 ঘরে 10 হবে। তো 10-এ কী করছে, সে কিন্তু গেছে কোথায় দেখো, 10-এ গেছে, 10 একটু উপরে যাবে, এখানে তোমাদের কোনোভাবে মিসম্যাচ হয়েছে, ঠিক আছে, এই পুটকিটা এই জায়গায় বসবে, একটু সরে গেছে, ঠিক আছে। তো এখানে বসছে, বা ধরো 10-এর থেকে সামান্য নিচে, দেখতে পাবে 10-এর থেকে যতটা নিচে 20 থেকে ততটা নিচে আছে কিনা, তো এই ঘাড়ে আছে, ঠিক আছে, একটু এদিক ওদিক আছে এটা যবে, ঠিক আছে, তো এখানে আছে। নেক্সট তোমাদের 1 2 3 4 5 এরকম জায়গায় আসবে, এবং এটা তোমাদের 20-তে গিয়ে দাঁড়াবে, এই চিত্রগুলো না নেবে গেছে, ঠিক আছে, এই যে দাগগুলো আছে, দাগগুলো লাইনগুলো নেবে গেছে, এটা তোমাদের 10-এ যাবে, একদম 10-এ ধরো, অর্থাৎ 10 কিলোমিটার দূরত্ব পেরিয়েছে 10 সেকেন্ডে, ঠিক আছে। পরের আবার তুমি দেখতে পাচ্ছ, তারপরে যখন আবার যাচ্ছে, তারপরে আবার 10 ঘর, মানে এখানে 5 ঘর 5 ঘর, সেই 5 ঘর 5 ঘর 10 হলো, সেই 10-এ সে কী করবে, আবার দেখো এখানে 20 কিলোমিটার পেরিয়েছে, তারপর দেখো তোমাদের বেরিয়ে, মানে এই গতিটা কী হচ্ছে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না, তোমাকে দেখে নিতে হবে। এবং গ্রাফটা কেমন হয়, ঠিক এরকম গ্রাফ হয়, দেখতে পাচ্ছ অরিজিন দিয়ে পাস করবে এবং আনত স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। বলেছে যে তোমাদের হুইচ অর্গান মে টেক্স পার্ট ইন রিফ্লেক্সিং অ্যাকশান, রিফ্লেক্স অ্যাকশান বা রিফ্লেক্সিং অ্যাকশান শব্দের অর্থ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াতে কোন আমাদের দেহের কোন অংশ অংশগ্রহণ করে, অ্যান্সার হবে তোমাদের মেরুদণ্ড। মনে রাখবে মেরুদণ্ডই আমাদের কিন্তু মেন পার্ট, যেটা কিন্তু প্রতিসারা ক্রিয়া বা এখানে বাংলা যা বলেছে প্রতিবর্ত ক্রিয়াতে কিন্তু হেল্প করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গ হরমোন উৎপাদন করে না, ঠিক আছে। দেখো লালা গ্রন্থি কিন্তু উৎসেচক উৎপাদন করে, লালা গ্রন্থি কিন্তু হরমোন উৎপাদন করে না, কি উৎপাদন করে, উৎসেচক, নাম কি, লাইসোজাইম। কি নামের, লাইসোজাইম। এছাড়া কি আছে, অ্যামাইলেজ, অ্যামাইলেজকে টায়ালিনও বলা হয়, ঠিক আছে, লাইসোজাইম, অ্যামাইলেজ, অ্যামাইলেজের আরেকটা নাম হচ্ছে টায়ালিন, ঠিক আছে, অ্যামাইলেজের আরেকটা নাম কি, টায়ালিন, এটা মনে রাখবে, টায়ালিন, ঠিক আছে। তো লালাগ্রন্থি মেনলি লাইসোজাইম এবং অ্যামাইলেজ উৎপন্ন করে, এটা কিন্তু উৎসেচক, এটা কিন্তু হরমোন নয়, এইটা অ্যান্সার হবে।